মান অভিমানের মেঘ কাটিয়ে যখনই সম্পর্কের আকাশে একটুখানি ভালোবাসার রোদ হেসে ওঠে, ঠিক তখনই যেন নিয়তি তার অদৃশ্য চালে সবকিছু থমকে দেয়। গত পর্বে আমরা দেখেছি সমস্ত অপবাদ পেছনে ফেলে অগ্নি নিজেকে নির্দোষ প্রমাণ করেছে এবং ভালোবাসার নিদর্শনস্বরূপ ব্যবসার সমস্ত দায়িত্ব তুলে দিয়েছে রাশির হাতে। কিন্তু সুখে শান্তিতে এক হওয়ার এই মুহূর্তেই ঘনিয়ে এলো নতুন এক অমাবস্যা। অগ্নির চারপাশের পৃথিবীকে তোলপাড় করে দিয়ে হঠাৎই নিরুদ্দেশ হয়ে গেল রাশি। হাসপাতালের পাশে ফাঁকা পড়ে থাকা গাড়িটা ছাড়া রাশির আর কোনো খোঁজ নেই। অগ্নি আর রাশির মাঝের এই দূরত্ব কি চিরতরে বেড়ে যাবে, নাকি আড়ালে লুকিয়ে থাকা কোনো পুরানো রহস্য আজ নতুন করে থাবা বসালো তাদের জীবনে? স্বাগতম বন্ধুরা, মিষ্টিতে তো অনুভূতির দ্বাদশ পর্বে। চলুন জেনে নেওয়া যাক অগ্নির নিখোঁজ ভালোবাসাকে খুঁজে পাওয়ার ব্যাকুল লড়াই আর তাদের নিয়তির নতুন মোড়। বিবেক সদ্য বিয়ে করেও শান্তিতে নেই। তার লবঙ্গকে নিয়ে বাড়িও ঢোকা হয়নি। অগ্নিদের বেরিয়ে যেতেই যখন রাত পর্যন্ত খবর হলো না রাশির, তখন বিবেক ও অগ্নির সাথে এসে জুটেছে। বাড়িতে অর্ণিলকে রাখা যাচ্ছে না। কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে অর্ণি। মা ছাড়া সে খুব বেশি হলে 1-8 ঘন্টা থাকতে পারে। তার অবচেতন শিশু মনও বুঝে গেছে মা অনেক দূরে। পদ্মা, রাধা কেউ পারছে না ওকে রাখতে। শেষে রেখাকে আনা হয়েছে ফ্ল্যাট থেকে। ওর কাছে জন্ম থেকে মানুষ মেয়েটা, যদি থাকে ওর কাছেই থাকবে। না, রেখাও পারছে না রাশির অভাব পূরণ করতে। থানা থেকে খোঁজ করা হয়েছে বকলমে, সেটা অগ্নির পাওয়ারের জোরে। না হলে মিসিং ডায়েরি এত তাড়াতাড়ি হয় না। অগ্নি আই হসপিটালের চারিদিকে সিসিটিভি ফুটেজ দেখছে। রাশিকে নামতে দেখছে অগ্নি, আই হসপিটালের দিকে যেতে দেখছে। তারপর ওই হসপিটাল আর মেইন রাস্তার মাঝেও গায়েব হয়েছে। ওই জায়গার মুখে সিসিটিভি নেই। ওখান থেকে সরিয়েছে কেউ রাশিকে। অভির বাড়ি অলরেডি ঘুরে ফেলেছে অগ্নি। না, সেখানে অভি নেই। সে পুনে গেছে সকালেই। তবে কি স্ত্রী জেলে আছে? আর কে হতে পারে? রাশিকে দেখে মনে হচ্ছে ফুটেজে যে আই হসপিটালের দিকে খুব তাড়াতাড়ি করে যাচ্ছে, কিন্তু ওর তো বাড়ি আসার কথা ছিল। কেন গেল আই হসপিটালের দিকে? সেখান থেকে গাড়ি ফেলে কোথায় গেল? ও একটা পা অগ্নিকে জিজ্ঞাসা না করে কোথাও যায় না। এই নিয়ে অগ্নি বারবার বলেছে রাশিকে কেন সে সবসময় অগ্নির ডিসিশনগুলো নেবে। কিন্তু আজ কেন অগ্নি গাড়ির বনেটে একটা লাথ কষিয়ে চিৎকার করে উঠল, রাশি রাশি রাশি, কোথায় তুমি? বিবেকের খুব খারাপ লাগছে। বসকে কোনোদিন এইভাবে ভেঙে পড়তে দেখেনি সে। পুলিশ কনস্টেবল যখন বলেছিল দেখো গিয়ে পালিয়েছে কারোর সাথে, খুব ভয় লেগেছিল বিবেকের। বস শুনলে একটা কাণ্ড বাঁধিয়ে বসবে এখন। তবে বিবেক কিছু বলেনি, চুপ করে অপমান সহ্য করে নিয়েছে। এখন বসকে খুঁজতে হবে রাশি ম্যাডামকে। এখন এসব ছোট মনের লোকগুলোর সাথে লড়াই করলে একেবারেই চলবে না। বিবেক ভয়ে ভয়ে এগিয়ে এসে বলল, বস, অগ্নিকে পাগলের মতো দেখতে লাগছে। এমন অবিন্যস্ত অবস্থায় কোনোদিন দেখেনি অগ্নিকে। তুই যা, তুই এখানে কি করছিস? আচ্ছা, আমরা এয়ারপোর্টে খবর নেব। পুনে আদতেই গেছে অভিরাজ দাদা? অগ্নির বড় বড় কানগুলো টান টান হয়ে গেছে। সত্যি তো, আসলে কি মালটা গেছে পুনেতে? কারণ ও শালা যদি পুনে না গেছে তো ওই এসব করছে, আর এসবের পেছনে ওই আছে। রাতুলও এক কথা বলছে, ও বাড়িতে আছে যদি রাশি ফেরে। রিভুকে সামলাতে হচ্ছে, ও প্যানিক করছে। ওর জ্বর এসে গেছে ভয়ে। রাতুল রিভুর কাছে আছে। অগ্নি গাড়িতে তড়িঘড়ি উঠে গেল। বিবেকও চেপে গেল। ওরা এয়ারপোর্টের রোড দিয়ে যেতে যেতে গাড়িটা এক পাশে থামিয়ে দিল অগ্নি। বিবেক আমার চেনা আছে এই স্টাফকে, বোর্ডিং ডিপার্টমেন্টে আছে। ওকে জিজ্ঞাসা করবো? নাহলে সরাসরি গিয়ে জিজ্ঞাসা করলে প্রথমে তো বলবেই না। সেসব অনেক চাপের ব্যাপার। রাত এদিকে 9:30 বেজেই গেছে। আমাদের লেট করলে চলবে না, বুঝলে? হ্যাঁ স্যার, সেটাই ভালো। অগ্নি বিজনেস ক্লাসের প্যাসেঞ্জার, প্রায় সে বিদেশে যাত্রা করে। তার সাথে আলাপ আছে এয়ারপোর্টের স্টাফের। ফোন করে অগ্নি অভির ইনফরমেশন নিল আগে, তারপর ওর বাবা মায়ের কাছে। কোন ফ্লাইটে যাবে কি সমস্ত জেনে নিল। আর এটাও জানতে পেরেছে যে অভি পৌঁছে এখনো ফোন করেনি। অগ্নি এয়ারপোর্ট স্টাফকে কল করে সব তথ্য দিল। সেগুলো ডেটা চেক করেই জানাচ্ছে 2 মিনিটের মধ্যেই। অগ্নি রাস্তার পাশে গাড়িতে চুপ করে বসে আছে। বিবেক বুঝতেই পারছে কতটা টেনশনে আছে অগ্নিতে। ফোন বেজে উঠল। ওদিক থেকে খবর এলো অভিরাজ আজ পুনের দিকে রওনা দেয়নি। ফাঁকা গেছে সিট। অগ্নি স্টিয়ারিং এ চাপ্পড় দিল জোরে। ঠিক বিবেক, ঠিক ঠিক ঠিক, ও যায়নি পুনে। কিন্তু এটাও প্রমাণ হচ্ছে না এসবে জড়িত। আর গেলই বা কোথায় গেল রাশিকে নিয়ে? ফোনটা পথে পড়েছিল রাশির, কিন্তু ঘড়ি ওটা তো হাতেই ছিল। অগ্নি চোখ বন্ধ করে সকালের সময়টা মনে করতে লাগলো। রাশি রেডি হচ্ছিল শাড়ি পরে, হাতে একটা কঙ্কন পরতে পারছিল না ও। খিলান আটকে দিতে অগ্নিকে জ্বালাতন করছিল। অগ্নি চশমা ছাড়া দেখতে পাচ্ছিল না খিলান। চশমা পরে নিজের হাতেও কঙ্কন পরিয়ে দিয়েছিল। হ্যাঁ, রাশির হাতে ইম্পোর্টেড স্মার্ট ওয়াচ ছিল, যেটার কাপল পেয়ার উপহার দিয়েছিল অগ্নিকে হোটেল ম্যানেজমেন্ট টিম থেকে। ওটা তো লোকেশন ট্র্যাক করে। হ্যাঁ ঠিকই তো। অগ্নি বিবেককে বলল, বিবেক পেয়েছি, একটা মাধ্যম পেয়েছি। রাশি কোথায় সেটা বোঝা মনে হয় এবার সম্ভব হয়ে উঠবে। ও কোথায় সেটা জানতে পারবো। তারপর ওকে যে নিয়ে গেছে তার আমি আজকে কি হাল করবো তুমি খালি দেখো। বিবেক মনে মনে ভাবে, আর যদি সত্যি অভিদাদা এসব করে থাকে তাহলে ওর কপালে আছে দুঃখ নাচ্ছে। অগ্নি ভ্রু কুঁচকে বলল,
বক্তারনগর, আসানসোলের দিকে এত দূর কেন লোকেশন দেখাচ্ছে? ম্যাপ খুলে অগ্নি তাতে মনোনিবেশ করলো। নিক্সার শোরুম থেকে কাছাকাছি জায়গায় লোকেশন দেখাচ্ছে। কাছাকাছি কোনো স্পঞ্জ আয়রন ফ্যাক্টরি আছে? হ্যাঁ, এমন করে কি লাভ হবে? না মানে পুলিশকে যদি দেখাতাম তাহলে মনে হয় ভালো হতো, পুলিশ আমাদের হেল্প করতে পারতো। আমি শুনেছি বিবেক কনস্টেবল গুলো কি বলেছে তোমাকে। ওরা তো বলতেই পারে রাশি স্ব ইচ্ছায় ওখানে গেছে, কিন্তু আমি জানি রাশি আমাকে না জিজ্ঞাসা করে উত্তর কলকাতা থেকে কসবায় যায় না। ওর পক্ষে এতটা দূর আসা একেবারেই অসম্ভব। কিছু কিছু বিষয় বিশ্বাসের ভিত্তিতে চলে, এখানে আইন প্রমাণ সবটা ম্যাটার করে না। এদিকে রাতুলের কেন না জানি মনে হচ্ছে অগ্নি দাদাকে কল করে বলা উচিত, ডাল মে কুছ কালা হ্যায়। এই যে আই হসপিটালের স্লিপ আর দিদির হারানো দুটোতে কিছু তো লিংক আছে। অগ্নি এখন সোজা ট্র্যাক হওয়া লোকেশনে যাবে। ওখানে পৌঁছেও ঠিক বুঝে নেবে যা বোঝার। রাশিকে অভির তুলে নিয়ে যাওয়ার সম্ভাবনা হাই, যদি নাও নিয়ে গেছে অন্য কেউ তুলেছে, আর তারা বক্তারনগর দিয়েই গেছে। এক ফোঁটা সময় নষ্ট করবে না তারা। বিবেকের সাথে অগ্নি গাড়ি স্টার্ট দিল। কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে দিয়ে আসানসোলের দিকে যেতে ঠিক রানীগঞ্জ ঢোকার আগে পড়বে বক্তারনগর। অনেকটা রাস্তা প্রায় পেরিয়ে এলো ওরা দুজনে। অগ্নির সাথে আছে আজকে তার সুইফট গাড়ি, ওটা নিয়েই ওরা এগিয়ে যাবে। গাড়ির পেট্রোল কাঁটা হাফ দেখাচ্ছে। অগ্নি কলকাতাতেই পেট্রোল পাম্পে ফুয়েল ট্যাঙ্ক ফুল করে নিল। পেট্রোল পাম্প থেকে বেরিয়ে আসার মুখেই রাতুলের ফোন এলো। গাড়ি জোর করে বিবেক নিয়েছে অগ্নির কাছে। এমনি টেনশনে আছে বস, তাতে এতটা পথ যেতে হবে। বিবেক ড্রাইভ করবে বলে জোর করলো। অগ্নিও সত্যি ক্লান্ত, তাতে চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। অগ্নি রাতুলের কল দেখে ফোনটা রিসিভ করলো। রিহু এমনি জ্বরে পড়ে গেছে, মেয়েটা কান্নাকাটি করছে। কল রিসিভ করতেই হবে ওদের আপডেটের জন্য। ওদিক থেকে ফোনটা রিসিভ হতেই রাতুল তড়বড় করে বলল, অগ্নিদা, দিশা আই হসপিটালের একটা বিল রেখা মাসিমার ব্যাগে পেয়েছি। আমার মনে হলো যে এটা আপনাকে জানানো উচিত হবে। ওখান থেকেই তো দিদি মিসিং হয়েছে, তাই বলছি যে একটু সন্দেহজনক না? অগ্নি বিবেককে গাড়িটা একপাশে থামাতে নির্দেশ দিল। বিবেক বুঝতে পারছে না বস কেন আবার থামতে বলছে। ওদিকে তো যেতেও হবে এতটা পথ। অগ্নি রাতুলকে বলল, তুমি কি করে পেলে এই স্লিপ? কাকিমা ওখানে আছে নাকি? আসলে অর্নি কান্নাকাটি করছে বলে আমি নিয়ে এসেছি ওদের। তো রিভুর জ্বর বলে একটা ওষুধ দরকার ছিল, বাড়িতে ছিল না লো ডোজ মেডিসিন। তো আমাকে রেখা মাসিমা বললেন ওনার ব্যাগে ওষুধ আছে, নিয়ে আসতে। সেটা ওষুধ নিয়ে আমি রেখে দিচ্ছি ব্যাগে। এমন সময় দেখি এই স্লিপটা, বুঝতে পারলে? আমি ওটা তুলে রাখতে গিয়ে দেখি আই হসপিটালের কাগজ। আর জেনারেলি এদের দুটো পেপার থাকে ডায়াগনোসিসের, একটা পেপার আছে আর একটা নেই। কালকের পেপার এটা, আর মেডিসিনের প্রেসক্রাইবের পেপারটা কিন্তু নেই, ওটা খুলে নেওয়া হয়েছে। আচ্ছা, দিদিকে কি সামহাউ রেখা আন্টি ওষুধ নিতে পাঠিয়েছিল? কিন্তু এত কিছুর পরে উনি কেন সেটা বলবেন? না না না, এটা হতে পারে না। অগ্নির মাথায় একবার হাত দিল। তুমি কাউকে এই নিয়ে কিছু বলবে না। কাকিমা এখন কি করছে? অর্নির কাছে বসে আছে। কাকিমার ফোন কোথায়? এই তো ব্যাগেই আছে। ওখানে লাস্ট কল নাম্বারটা কলার আইডি অ্যাপে দেখো তো কার নাম্বার। তুমি দেখে নাও শেষে কোন নাম্বারে কল এসেছে বা কল গেছে, ঠিক আছে? এটা কি ঠিক হবে অগ্নিদা? না মানে অন্য কারোর ফোন। যেটা বলছি সেটা করো রাইট নাও। একটাই আনসেভ নাম্বার আছে, বাকি সব নাম্বারগুলো তো সেভ করে দেখছি। নাম্বারটার শেষ ডিজিট কি 12? হ্যাঁ 12। আমার কল স্পিকারে দিয়ে কাকিমার ফোন থেকে ওই নাম্বারে কল করো। কথা বলবে না, শুধু কল করবে। কার নাম্বার এটা? যেটা বলছি সেটা করো। রাতুল রেখার ফোন থেকে কল করলো এই নাম্বারে। কয়েকটা রিং হলো, তারপর ফোনটা রিসিভ করলো অভিরাজ। রাতুল অভির গলা শুনতে পেয়ে চমকে উঠলো। ওদিক থেকে ফোন রিসিভ করেছে অভি আর বকেই চলেছে, থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ। রাশি আমার কাছেই আছে, বক্তারনগরের হোটেল ব্লু মনে আছে। রাত কাটিয়ে দিলে এমনি ওই সালা অগ্নিদেব রাশিকে আর ঘরে তুলবে না। অসতী আর সতীর কনসেপ্ট একদম পরিপাটি এদেশে। অগ্নি রাশিকে কাল খুঁজে পেল, কোথাও না কোথাও ওদের মধ্যে একটা ছন্দপতন হবেই কাকিমা। অর্নি আপনি পেলেন আর রাশিকে আমি পেলাম, ডিল পাক্কা একদম আমাদের, তাই তো? হ্যালো আন্টি, হ্যালো আন্টি, হ্যালো হ্যালো, কথা বলছে না কেন আন্টি? সালা নেটওয়ার্কের এখানে খুব সমস্যা। ফোনটা কেটে গেল। রাতুল হতভম্ব একদম। কল ডিটেল ডিলিট করে দাও রাতুল। আর এখনই কাকিমাকে তুমি এমন করে বিজি করে দেবে যাতে ও আর অভির সাথে যোগাযোগ করতে সময় না পায়। কি করব? আজ তো হাঁদা একটা। অর্নিকে লুকিয়ে একটু চিমটি কেটে দেবে হালকা করে, মাঝে মাঝে কেঁদে যাবে ও, আর কাকিমা ওকে নিয়ে ব্যস্ত থাকবে। অগ্নিদা আমারই মেয়ে, আমি জানি আমি কি বলছি। তুমি তো জোরে চিমটি কাটবে না, যতটা সম্ভব হালকা করে কাটবে। আমাদের লক্ষ্য কাকিমাকে অভির সাথে ডিটাচ রাখা। আমাকে তুমি অন্তত 3-4 ঘন্টার সময় দাও রাতুল। আমি তোমার দিদিকে উদ্ধার করেই তোমায় কল করবো। বাড়িতে যেন এই বিষয়ে কেউ জানতে না পারে। আমি কলকাতায় খুঁজছি রাশিকে, এটাই যেন সবাই জানে। আগে ওকে খুঁজে আনি, তারপর আমি দেখছি কার সাথে কি করতে হয়। আমার বউ বাচ্চাকে বিবাড়ির সম্পত্তির মতো ভাগাভাগি করার শাস্তি কি, সেটা এবার আমি দেখাবো। রাধা রাতুলের কাছে এসে বসেছে। রাধা দেখছে রাতুল খুব টেনশনে আছে। অবশ্য থাকারই কথা। বৌদি হঠাৎ করে এমন গায়েব হয়ে যাবে কেউ ভাবতেই পারেনি। হতে পারে ওকে অপহরণ করেছে কেউ। দাদার এত বড় ব্যবসা, সেই ব্যবসা আবার বৌদির নামে। হতেই পারে কোনো শত্রু অপহরণ করেছে বৌদিকে। দাদাকে তো হাত লাগানো সোজা না। রাতুলকে রাধা জিজ্ঞাসা করলো,
কিছু খাবে দেবো? সেই দুপুরে তো দুটো মুখে দিয়েছো। রাতুল অসহায়ভাবে রাতের দিকে তাকিয়ে বলল, তুমি একটু জল দাও আমাকে, জল খাবো আমি, গলাটা শুকিয়ে যাচ্ছে আমার। এখনই আনছি। আচ্ছা, দাদা কিছু বললো? মানে ফোন করেছিল? না না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। দেখো নিশ্চয়ই ফিরবে, রাত তো হলো। আমার দিদির খোঁজ অগ্নিদা নিশ্চয়ই আনবে। রাধা চলে গেল জল আনতে। রাতুল রাধাকেও বলবে না কিছু। এখন অগ্নিদা কালপ্রিটকে নিজেই রেভেল করবে। দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে দিয়ে গাড়িটা হুসহুস করে এগিয়ে যাচ্ছে। বিবেক দেখছে বস প্রচন্ড উত্তেজিত, ভয় লাগছে তার। গাড়িতে জল আছে স্যার, আর আমি সবসময় শুকনো বিস্কুটও রেখে দিই, কিছু কুকিজও থাকে। জ্যামে পড়লে জল খেতে খেতে একটু খাই, যদি অসুবিধা না হয় তো একটু খেয়ে নেবেন স্যার। প্রেশারের ওষুধটা একটু খেতে হতো আপনাকে। জানি টাইম পেরিয়ে গেছে, তাও যা টেনশনে আছেন ওষুধটা খেলে ভালো করতেন। এখনো যুদ্ধ যে অনেক বাকি আছে স্যার। অগ্নি একবার তাকালো বিবেকের দিকে। বিবেক ভয়ে বলল, আপনি আপনি যা ভালো বোঝেন স্যার। আমি আসলে ঠিকই বলেছ, দাও একটা দুটো বিস্কিট খেয়ে জলটা খেয়ে নি, ওষুধ খেতে হবে তারপর। শরীরটা টানছে না একদম। ম্যাডামকে একা ছাড়বে না, দরকার হলে ওনার জন্য আর একটা ড্রাইভার রাখা হোক। অগ্নি ওষুধটা খেলো। তুই আছিস তো, তুই দেখবি, আর দরকার পড়লে একটা ছেলে আরো রাখ তুই। এই ধর বাবা মা আর অন্য কেউ যদি যেতে চায়, ওই জন্যই বলছি। আচ্ছা মাসিমা এটা কি করে করলো? আপনি বস এত করছেন ওদের জন্য? আসলে দুনিয়ার দোস্তুর এটাই রে, তাই করছে হয়তো। যেমন দেখ না, রোদ হলে বা বৃষ্টি পড়লে ছাতাটা কত আমাদের জরুরি হয়ে যায়। আবার রোদ না থাকলে বা বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, তাই তো? চকলেট কিনে সেটা যত্ন করে বাক্স সমেত নিয়ে আসি আমরা। চকলেট ফুরিয়ে গেলে বাক্সটার স্থান হয় লাস্ট। কলম হলো পৃথিবীর শ্রেষ্ঠ অস্ত্র, তারই কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনাতে পরিণত হয়। আসলে আসলে কি জানিস তো, সত্যি এইটাই যে উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখে না। না হলে কাকিমা এমনটা কি করে করলো আমার সাথে? মানছি মানুষ মাত্রই আপাতমস্তক স্বার্থপর প্রাণী, তাই বলে এমনি করবে আমার সাথে? শুধু রাশিকে উদ্ধার করি, তারপর আমি কাকিমাকে চার্জ করব কেন করলো এমনটা। কেস হবে তো, ম্যাডাম জানলেও কি ওনার বিরুদ্ধে মামলা করতে দেবেন? সেটার ডিসিশন আমি নেব। ওকে ডিসিশন নেবার, ওর পাকামো আমি আর সহ্য করব না। কথা বলতে বলতে ওরা দুজন মিলে এসে গাড়ি থামালো বক্তার নগরের নেক্সা শোরুমের সামনে। বস, এবার ম্যাপ দেখতে হবে, লোকেশন ট্র্যাক দেখে হোটেল ব্লু মুনে পৌঁছে যেতে হবে আমাদের। কাছেই দেখাচ্ছে মনে হচ্ছে, একদম কাছেই। গাড়িটা এখানেই রাখ, দিয়ে হেঁটে যাবো আমরা, চল। রাতের বেলা গাড়ির শব্দ কানে লাগতে পারে। ওরা গাড়ি থেকে নেমে গেল। বিবেক দেখলো বস কোমরে গুঁজে নিয়েছে একটা পিস্তল। বিবেক বসের শার্ট টেনে একটু নামিয়ে দিল সেটা, না হলে দেখা যাচ্ছে পিস্তলটা। গাড়ির শোরুমের থেকে 2 পা এগিয়ে একটু আগেই হোটেল দেখতে পেল অগ্নি। আমি ভিতরে যাচ্ছি। না দাঁড়া, তুই এখানে দাঁড়া, আমি একটা কল করি আগে। অগ্নি ফোনে কল করলো কাউকে একটা। বিবেক দেখলো সাথে সাথে একটা জিপ এসে হাজির হলো। পুলিশ পেট্রোল কার, হাইওয়ের আশেপাশেই থাকে। এক অফিসার এসে বলল, মিস্টার ব্যানার্জি, আমাকে রাবত কল করেছিলেন কলকাতা থেকে। আপনি কি শিওর? হ্যাঁ আমি শিওর। আমি ভিতরে যাব, আপনারা বাইরে একটু খেয়াল রাখুন যেন পালাতে না পারে। না হলে জানি এটা আপনাদের কাজ না, শুধু একটু লোকবল বাড়াতে আপনাদের সাহায্য চাইছি। ধরা পড়লে লোকাল পুলিশ আসবেই, আপনি চলুন, আমরা আছি। অগ্নি ভিতরে গিয়ে রিসেপশনে বলল, রুম হবে? হ্যাঁ স্যার, রুম হবে, ডাবল না সিঙ্গেল। কেমন চার্জ? ডাবল নেব। ডিলাক্স রুম হবে? 2000 টাকা প্লাস জিএসটি। স্যার আমাদের একটা ডিলাক্স রুম আছে, সেটা আজ বুকড। তাই? দিন তাহলে, এমনি ডাবল রুম দিন। লোকটা আধার কার্ড চাইলো। অগ্নি নিজেরটা দেবে না, বিবেককে ডাকলো অগ্নি। বিবেক আসতেই অগ্নি বলল, এই মন্টু, আধার কার্ডটা দে তো ভাই। বিবেক তো অবাক, ওর নাম কবে থেকে মন্টু হলো? মন্টু তো চাইনিজ কুকের নাম, বেটা খালি সোয়া সস ঢালে খাবারে, ওকে দু চোখে দেখতে পারে না বিবেক। বিবেক পকেট থেকে আধার কার্ড বের করে দিল। রেজিস্টার? এই যে স্যার। অগ্নি কার্ড লোকটাকে দিয়ে রেজিস্টার নিয়ে সোফায় বসে গেল। স্টাফকে ইচ্ছা করে বিবেক বলল, চোখে কম দেখেন উনি, বসে বসে ধীরে ধীরে লিখবেন। স্যার ঠিক আছে, আমি আধার কার্ডের একটা জেরক্স করে নিই। অগ্নি রেজিস্টারটা দেখলো, না অভির নামে কোনো বুকিং নেই। স্বাভাবিক, আসলে নামটা দেয়নি, ফলস আইডি ব্যবহার করেছে। না অগ্নির চোখ আটকে গেল ডিলাক্স রুমে লেখা বোল্ড অক্ষরের কলামে। ওখানে লেখা আছে রেখা ব্যানার্জি আর পুটিরাম ব্যানার্জি। আধার নাম্বারও দেওয়া আছে। অগ্নির কাকার আধার না খেয়াল থাকলেও কাকিমারটা একেবারেই মুখস্থ। কেস চালাতে গিয়ে এত ডকুমেন্ট লাগে যে সব সময় ওটাকে মনে রাখতে হয়। ও মানে প্ল্যান করেই কাজটা করেছে। অগ্নি রেজিস্টার ফেরত দিতে গিয়ে বলল, রুম কোন দিকে? বসুন, আমাদের লোক নিয়ে যাচ্ছে। ঘুমাচ্ছে সারা, কোথাও দেখি একটা ডেকে আনছি আমি। দরকার নেই, বলে দিন আমি চলে যাবো। হ্যাঁ এই নিন চাবি, আর দোতলায় ডিলাক্স রুম প্রথমে, তারপর পাশেই আপনার রুমটা। অগ্নি চাবিটা দেখলো, 102 নাম্বার, মানে ওই রুম 101 নাম্বারের চাবি। এক বোতল হবে নাকি? নিয়ে তাহলে রুমে যাব। এখানে থাকে না, তবে দিতে পারি, বেআইনি ভাবে ডাবল টাকা লাগবে। একটা জিন দিন। তাহলে দাঁড়ান, আমি যাবো আর আসবো। লোকটা আনন্দে আত্মহারা হয়ে চলে গেল সোজা কিচেনের দিকে। ফ্রিজের স্টল থাকে,
পার্টি চাইলে ডাবল দামে দেয়। অগ্নি দ্রুত রিসেপশনের চাবির তাক থেকে 101 নাম্বার চাবি নিয়ে দৌড় দিল দোতলায়। বিবেক দাঁড়িয়ে আছে, জিন এলে রিসিভ করতেও হবে, বস ইশারা করলে পুলিশও ডাকতে হবে। লোকটা ঘরে এসে বলল, 2500 টাকা। উনি কই গেলেন? টয়লেট পাচ্ছে তো, তাই রুমে গেছেন। আমাকে দিন, আমি নিচ্ছি। টাকাটা ক্যাশ। বিবেক পার্স বের করে হাতড়ে হাতড়ে 2500 টাকা দিয়ে দিল লোকটাকে। এই টাকাটা দিয়ে কাল লবঙ্গকে ভেবেছিল ভাত কাপড়ের আয়োজন করে দেবে। বস অনেক করেছে, আর কত করবে, এটাও নিজেই করতো। সালাই হারামি সেটা নিয়ে নিল। একটা পাতি জিনের বোতল ধরিয়ে পকেটে মাত্র 50 টাকা আছে। আর অগ্নি দোতলায় উঠে গেল। 101 রুম নাম্বার জলজল করছে। অগ্নি দরজায় এসে দাঁড়ালো, ডোন্ট ডিস্টার্ব বোর্ড লাগানো। অগ্নি একটা বড় শ্বাস নিল, তারপর দরজাটা চাবি দিয়ে কুইক খুলে ফেললো। দরজা খুলে সামনেই ওর চোখে গেল রাশিকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে অভি। রাশি মেঝেতে পড়ে আছে, আর ও চেয়ারে বসে বসে মদ গিলছে। হঠাৎ করে দরজাটা খোলার শব্দ পেয়ে অভি সামনে তাকালো। ওর দু চোখে বিশ্বাস হচ্ছে না। সামনে অগ্নিদেব ব্যানার্জি, কিন্তু এটা কি করে সম্ভব? ফুল প্রুফ প্ল্যান। অগ্নি একদম পকেট থেকে পিস্তল বের করে অভির দিকে তাক করলো। নড়লে সাথে সাথে ফায়ার করব। রাশি আধমরা হয়ে মাটিতে মুখ গুঁজে পড়েছিল। ও দেখলো সামনে অগ্নিদেব দাঁড়িয়ে আছে। রাশি কোনো মতে বলল, মেরে ফেলো শয়তানটাকে, মেরে ফেলো। অগ্নি ঘড়ির মধ্যে একটা ট্যাপ করতেই কল গেল বিবেকের কাছে। বিবেক বাইরে থাকা পুলিশকে ডাকলো। ওর হাতে তখন জিনের বোতল। হোটেল স্টাফ ভয় শিটকে গেছে। সালা গোপনে মদ রাখার জন্য এরা টোপ দিয়ে ধরবি নাকি রে বাবা? কিন্তু না, ওর দিকে তাকালো না পর্যন্ত পুলিশ, সোজা দোতলায় চলে গেল। কি করবি, কি করবি তুই অগ্নিদেব? হ্যাঁ, কি করবি? কিসের বড় লোক তুই? কিসের তোর রামরাজত্ব? আরে তোর বউকে তোর নাকের ডগা থেকে তুলে এনে মাঝরাত পর্যন্ত কাটিয়ে দিলাম। বল না, তোর বউকে তুই শুদ্ধ মানবি তো? আর হ্যাঁ, মানবি? অগ্নি দ্রুত গতিতে এগিয়ে এসে কষে একটা লাথি দিল অভিকে। অভি সোজা মুখ গুঁজে পড়লো বিছানায়। অগ্নি পিস্তলের বাঁট দিয়ে ওর মাথায় ঘা বসিয়ে দিল। মাথা ফুটো হয়ে গলগল করে রক্ত বেরিয়ে এলো অভির। যন্ত্রণায় কাতরে উঠল অভি, কিন্তু অগ্নি হাত চালিয়েই যাচ্ছে। অনবরত ঘা পড়ছে অভির উপর। অভি পুলিশ আসতে আসতে জ্ঞান হারিয়ে ফেলেছে। বিবেক দেখছে ম্যাডাম মাটিতে পড়ে এখনো, আর বস হাত সেকে যাচ্ছে। বিবেক রাশিকে তুলল, বাঁধন খুলে দিল রাশির। উস্কো খুস্কো অবস্থায় রাশি বলল, ওকে থামো বিবেক, থামো, মেরে দেবে একটা ওকে। ও পুলিশ এসে অগ্নিকে চেপে ধরে অভির থেকে সরিয়ে দিল। অগ্নি চিৎকার করে উঠল, তুই দেখ, তুই দেখ এবার নাকের জগা থেকে আমার স্ত্রীকে তুলে আনার ফল কি তুই দেখ। আমরা ওকে তুলেছি, আইন হাতে তুলে নেবেন না আপনি, আইন হাতে তুলে নেবেন না আপনি। একটু শান্ত হন, স্ত্রীকে সামলান আপনি। আরে যাও যাও, হোটেল সিজ করো, এখানে সিজ করো। অগ্নি রাশির কাছে এসে হাত বাড়িয়ে ওকে নিজের কাছে টেনে নিল। রাশি অগ্নির বুকের মধ্যে মুখ গুঁজে কেঁদে উঠল। অগ্নিও মাথায় হাত বুলিয়ে দিল। কিছু হয়নি, কিছু হয়নি, তুমি তো সেফ এখন। আমি আছি তো রাশি, আমি থাকতে তোমার কেউ কিছু করতে পারবে না। চলো চলো, আমাদের কাজ এখন বাকি আছে, এখনো খেলাটা শেষ হয়নি। রাশি, তুমি ঠিক আছো তো? চলো, এখানে আর এক মুহূর্ত নয়, আমাদের বাড়ি ফিরতে হবে। অগ্নি রাশির হাতটা ধরে টান দিল। আমার মেয়ে সারাদিন আমাকে দেখতে না পেয়ে কেঁদে যাবে, আমার রিপোর্ট টেনশন করবে। ওদের খবর দিয়েছো আমাকে পেয়ে? হ্যাঁ না, খবর দেওয়ার দরকার নেই, ওরা তুমি গেলেই দেখতে পাবে। অলরেডি 2:30 বাজে, মাঝরাত, ফিরতে ফিরতে তো আমাদের ভোরবেলা হয়ে যাবে, 4 ঘন্টা তো লাগবেই। আমাকে একবার অন কল মেয়েটাকে দেখাও না গো। ও ঠিক আছে, এত বাচ্চা মেয়ে হয়তো ঘুমোচ্ছে এখন, অন কল যদি তোমায় দেখে ফেলে আবার কান্নাকাটি শুরু করে দেবে। কিন্তু তুমি আমার হদিশ পেলে কেমন করে? অগ্নি রাশির রিস্টটা দেখালো। এই যে এই ওয়াচটা, মনে আছে যখন এনেছিলাম বলেছিলাম বেকার? আজ এই তোমাকে উদ্ধার করতে কিন্তু সাহায্য করলো আমায়। রাশি অগ্নিকে জড়িয়ে ধরলো। তুমি আসবে, আমি জানতাম তুমি আসবে। সুপারম্যান আসলে দুনিয়ায় হয় না, কিন্তু তুমি আছো তো আমার জন্য। সব সময় আছি আমি। চলো, দেরি হচ্ছে, এই অভিকে তো আমি দেখে নেব পরে। ও পাগল, অগ্নি, ও পাগল, ওর মাথার কোনো ঠিক নেই, ছাড়ো তো। শিয়ানা পাগল, ও ও কি করতে হয় আমি খুব ভালো করেই জানি, দেখাচ্ছি। তুমি গাড়িতে ওঠো। রাশি গাড়িতে উঠে গেল। অগ্নি হাইওয়ে পেট্রোল পুলিশ টিমকে ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠে পড়লো। এখন অগ্নিকে জানতে হবে রাশির কাছে কি ঘটেছিল ওর সাথে অপহরণ করার মুহূর্তে, আর রাশি কাকিমার বিষয়ে জানে কিনা। কিন্তু রাশিকে পেতে এখন শরীর জানান দিচ্ছে যে প্রচুর খিদে পেয়েছে, সাথে ঘুমও। বিবেকও ঢুলছে সমানে। এমনি করে গাড়ি তো অ্যাক্সিডেন্ট করে ফেলবে। বক্তারনগর ছেড়ে গাড়িটা সোজা অন্ডাল এয়ারপোর্ট দিয়ে এগিয়ে যাচ্ছে। হুসহুস করে গাড়ি গোপাল মাঠ ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে মেন গেট হয়ে কোর্ট মোড় ভিরিঙ্গি। রাশি অগ্নির কাঁধে মাথা রেখে বসে আছে চুপ করে। অভির কথাগুলো কানে ঘুরছে। আচ্ছা, অগ্নি ওকে ভরসা করবে তো? বাড়ির লোক ওকে ভরসা করবে তো, না ভুল বুঝবে? দম বন্ধ লাগছে ওর। একটা বড় হিচকি উঠলো রাশির। কেমন লাগছে যেন শরীরটা, টেনশনে মনে হচ্ছে মাথাটা ঘুরছে। এই কি হয়েছে? শরীর খারাপ লাগছে? বিবেক, এটা কোন জায়গা? বিবেক হাইওয়ের বোর্ড দেখে বলল, গান্ধী মোড় বস, কাছেই সিটি সেন্টার। গাড়ি শহরের ভিতরে নিয়ে চলো। আর রাশির পক্ষে এতটা জার্নি করা উচিত নয় এখন, ওর শরীর পারমিট করছে না। চলো, বাকি রাত আমরা হোটেলেই কাটিয়ে দেবো। ওকে বস, আমি দেখছি এখানে 5 তারা হোটেল কি আছে। জল খাবো, কেমন লাগছে আমার? এসি চলছে তো?
গাড়ির ভেতরে একদম চিল ঠান্ডা। না, জল খাও, রাতটা হোটেলেই কাটিয়ে দেবো, তারপর বাড়ি যাবো আমরা। আমাদের রেস্টের প্রয়োজন সবার। বিবেকও হাই তুলছে, দেখো না। বিবেক পিয়ারলেস ইনের সামনে গাড়ি দাঁড় করালো। হ্যাঁ, এটাই বেটার প্লেস, চলো চেক ইন করে যাই। বিবেক সিঙ্গেল রুম নিয়ে নিক আর আমরা একটা ডাবল রুম। সরি বিবেক, বিয়ের রাতে আমাদের সাথে এমন করে তোমাকে সময় কাটাতে হচ্ছে, ভেরি সরি। বস, কি সব বলছেন না আপনি? আর এইসব দামি হোটেলে আমার ঘুম একেবারেই আসে না। আমি বাস আড্ডায় চলে যাবো, কেমন? ওখানেই যাত্রী রেস্ট রুমে আমি ঘুমিয়ে নেবো। বিবেক, কি বলছো? যেটা বস বলছে সেটা শোনো তুমি। অগ্নি দুটো রুম নিল। রাশি ভাবছে বাড়ির লোকজন চিন্তা করবে। ওরা এখনো জানে অগ্নি ঘুরছে চারদিকে। রাশির খোঁজ পাওয়া যায়নি। কেন অগ্নি সবাইকে খবরটা জানাচ্ছে না? অগ্নি রুমে চেক ইন করেই নিজের ওসিডি হ্যাবিট ফিরে পেয়েছে। ওয়াশরুমে গিয়ে ঢুকেছে, আর কিছুতেই বেরোবার তার নাম নেই। কিছু খাবারও অর্ডার করেছে, যদিও মাঝরাতে ডিনার মিলবে না, তাও শুকনো কিছু যা মিলে আর কি। বিবেকের রুমেও পাঠিয়ে দিয়েছে সবকিছু। স্নান করে একটা বাথরোব পরে অগ্নি বেরিয়ে এলো। মাথার চুল মুছতে মুছতে আয়নায় নিজেকে দেখলো অগ্নি। রাশি ওকে দেখছে। যাও, স্নান করে একটা বাথরোব পরেই বেরিয়ে এসো, ওটা পরেই রাতটা কাটিয়ে দেবে। তারপর আবার এই পোশাকগুলো পরেই ফিরতে হবে। এখন অন্তত ফ্রেশ জামা কাপড় একটু পরে ঘুমলে ভালো হয় না? কি হচ্ছে নাকি? বাড়িতে দুটো বাচ্চা আছে, বয়স্ক মানুষরা আছে, আর তুমি এখানে হোটেলে ঘুম দেবে? হ্যাঁ, লাইক সিরিয়াসলি? হ্যাঁ, আমি ঘুম দেবো। যাও এখন ফ্রেশ হয়ে এসো, খাবার এলে খেতেও হবে, খুব খিদে পেয়েছে। রাশি মুখ গোজ করে চলে গেল। কিছুক্ষণ পর ও বেরিয়ে এসে দেখলো অলরেডি খাবার এসে গেছে। অগ্নি ওকে খাবারের দিকে ইশারা করে এদিকে মনোযোগ দিতে বলল। দুজনেই বসে বসে খাচ্ছে। রাশি অগ্নিকে দেখছে। এত বড় ঘটনার পর ক্যাজুয়াল থাকার কারণ কি? যে কথায় কথায় রেগে যায় তার এমন চুপ করে থাকার কোনো ঝড়ের পূর্বাভাস নয় তো? আই হসপিটাল কেন গিয়েছিলে রাশি? তুমি কি করে জানলে? ও, কাকিমা বলেছে বুঝি? হ্যাঁ হ্যাঁ, কাকিমা বললো। কি নিতে গিয়েছিলে জানো? আমি ওদের ড্রপ করে আসবো। কাকা ভিতরে ঢুকে গেল আর কাকিমা আমাকে তখনই বলল একটা আই ড্রপ লাগবে, তো যাবার পথে যেন আমি ওটা নিয়ে পরে কাউকে দিয়ে পাঠিয়ে দিই। তো আমি বললাম রাতুল না হলে বিবেক দিয়ে যাবে। আমি আই হসপিটালে চলে এলাম, কিন্তু গাড়ি পার্ক করে হসপিটাল ঢোকার মুখেই অভির সাথে আমার দেখা হলো। অভি হাতে ব্যাগ নিয়ে ওখানে দাঁড়িয়েছিল। ওকে ওখানে দেখে আমি তো অবাকই হয়েছিলাম। ওর তো পুনেতে যাবার কথা, তাহলে এয়ারপোর্ট না গিয়ে আই হসপিটালের দিকে কেন এলো? অভি আমাকে দেখে এগিয়ে আসে। আগের দিন কিচেনের ঘটনাটার জন্য আমি একটু ক্ষিপ্তই ছিলাম। আমি আই হসপিটালের দিকে পাটে বাড়ি। অভি এসে তখন আমাকে থামায়। আমি বলে আমাকে যেতে দাও, আমার বাড়ি যাবার তারা আছে। অভি বলে ওর ভুল হয়ে গেছে, ও আর কোনোদিন করবে না এমন কাজ। ওর মাথাটা খারাপ হয়ে গিয়েছিল অবসাথে। আর রিনিকেও মারেনি, ওটা সত্যি একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর সে কথা তো আমরা অলরেডি জানি। রিনির ভিডিও দেখে এটা ক্লিয়ার ছিল যে অভি মানসিকভাবে সুস্থ না। আমি শুধু ওকে বলি বাচ্চাটা সত্যি কি? ও বলে উত্তর পেতে আমাকে যেতে হবে নাকি ওর সাথে। আমি বলি অগ্নিকে না বলে যাওয়া তো যাবে না। এমন সময় একটা ছেলে তাড়াহুড়ো করে দৌড়ে যেতে গিয়ে আমার ফোনটা হাত রেখে পড়ে যায় আর ফোনটা ওখানে ভেঙে যায়। ও বলে বেশি সময় লাগবে না, বাচ্চাটা দেখতে চলে আমাকে যেতে হবে। গাড়িতে যেতে যেতে যেন তোমাকে আমি ফোন করে বলে দিই যে কোথায় যাচ্ছি। আমার ফোনটা আর গাড়ির চাবি নিয়ে ও বলে আমার ফোনও গাড়িতে রেখে আসছে। তারপর আমাকেও একটা ক্যাবে তুলে দিয়ে নিয়ে আসে বর্ধমান পর্যন্ত। বর্ধমান থেকে একটা গাড়ি নিয়ে এই ওইখানে মানে যেখানে আমাকে আটকে রেখেছিল, ও আমাকে বলেছিল একটা দম্পতির কাছে বাচ্চাটা আছে, যেতে হবে অনেকটা রাস্তা। আর ওর ফোনটা আমাকে দিয়েছিল তোমায় কল করতে, কিন্তু কিছুতেই কল কানেক্ট হচ্ছিল না। হোটেল পৌঁছে আমার সন্দেহটা আরো গাঢ় হয়ে যায়, কিন্তু ও আমাকে তখন কবজায় নিয়ে নেয়। তা আমার ফোনটা তুমি পেয়েছো? ফোনটা তোরা গাড়ি পর্যন্ত নিয়ে গিয়েছিল, ফেলে দিয়েছিল রাস্তায়, আর গাড়ি যেখানে রেখেছিলে সেখানেই ছিল। আসলে যতটা পর্যন্ত সিসিটিভি নেই ততটা জায়গায় ও বিচরণ করেছিল যাতে ধরা না পড়ে, কিন্তু ও তোমায় জাঁতা কলে ফেললো, তুমিও পড়লে। হ্যাঁ, তবে এটা কনফার্ম বাচ্চাটা আছে। ঘড়ি না হয় লোকেশন ট্র্যাক করেছে, এই ব্লু মুন হোটেলটায় যে আমি আছি সেটা কি করে জানলে? না মানে তারপর এত তাড়াতাড়ি? একটু মাথা খাটিয়ে। আচ্ছা, আই ড্রপটা মেডিসিন শপে নিলে কি হতো? কাকিমা বললো ওটা বাইরে পাওয়া যাবে না, আর ডক্টর অ্যাপয়েন্টমেন্টও নিতে হতো। তুমি হলে গাধা। বেশি স্মার্ট করতে গিয়ে তোমায় আমি নিজেও বেকুব বনে যাচ্ছি। না, তোমাকে আর নিজে নিজে ড্রাইভ করতে হবে না, কোথাও যাওয়ারও দরকার নেই ড্রাইভ করে। আর আমাকে ছাড়া বাইরে যাবে না তুমি। অমনি হয়ে গেল। হ্যাঁ, অভি তোমার একটা রাত এখানে আটকে বদনাম করতে চেয়েছিল। তোরাই তুমি রিনির ছোট বাচ্চাটার মতো যাকে ঘুম করবে। ও প্ল্যান করেছিল একটু আটকে ট্রাই করবে তোমাকে ওর সাথে পুনে যাবার জন্য রাজি করতে। না হলে তুমি হয়তো কলকাতা ফিরতে, তবে ও তোমাকে বদনাম করতো। যেটা একটা প্ল্যান, পুরো প্ল্যান। কিন্তু কিছু হতো না হতো, কালকের সূর্যোদয়ে আমি আর দেখতাম না। এটাই আমার শেষ রজনী হতো। বিশ্বাস করো, হার্ট অ্যাটাক হয়ে যাবে বলেই ভয় পাচ্ছিলাম। প্রাণ আছে এটাই, তাই তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে পারছি। রাশি অগ্নির মুখে হাত দিয়ে চাপা দিয়ে দিল। তুই এসব বলতে পারলে? কোনোদিন বলো না এসব প্লিজ। অগ্নি রাশিকে আলতো করে জড়িয়ে ধরলো।
তুমি আমার জীবনে এসো সেটা আমি চাইনি কোনোদিন, কিন্তু তাও এসেছো বুনো গন্ডারের মতো এবং শিং দিয়ে গুতিয়ে গুতিয়ে। তারপর আমাকে তোমার প্রতি এতটাই দুর্বল করে দিয়েছো যে তুমি ছাড়া আর আমি একদম ফিনিশ। রামের বিলাপ পড়িয়েছি ছাত্রছাত্রীদের, আজ দেখেও নিলাম। অগ্নি উঠে বসলো। কি হলো, ঘুমাবে না? অগ্নি রাশিকে টেনে বসিয়ে দিল। তারপর বলতে শুরু করলো, বিলাপ করেন রাম লক্ষণের আগে, ভুলিতে না পারি সীতা সদা মনে জাগে। কি করিব কোথা যাব অনুজ লক্ষণ, কোথা গেলে সীতা পাবো কর নিরূপণ। মন বুঝিবারে বুঝি আমার জানকী, লুকাইয়া আছেন লক্ষণ দেখো দেখি। বুঝি কোন মুনিপত্নী সহিত কোথায়, গেলেন জানকী না জানাইয়া আমায়। গোদাবরী তীরে আছে কোমল কানন, তথা কি কমল খুশি করেছে ভ্রমণ। পদ্মালয়া পদ্মামুখী সীতারে পাইয়া, রাখিলেন বুঝি পদ্মবনী লুকাইয়া। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বলতে চাও? মানে আমি হারিয়েছি আর তুমি বিবেক খুঁজতে এসেছো, আমি সীতা, তুমি রাম আর বিবেক লক্ষণ। এখানে তো রাবণ নেই, কালপ্রিট তার মানে অভি, তাই না? আচ্ছা, এখানে তবে কৈকেয়ীর মনোভীষ্ট মানে মানে কৈকেয়ী কে এখানে? অগ্নিদেব রাশির হাত নিজের হাতে রেখে বলল, কাকিমা, কাকিমা তোমায় ইচ্ছা করেই পাঠিয়েছিল। অভি হঠাৎ ওখানে কেন থাকবে রাশি? ওকে বলা হয়েছে থাকতে। হোটেল পর্যন্ত কাকা আর কাকিমার আধার কার্ড ব্যবহার করেছিল অভি। বলে না হোটেলের খবর কেমন করে পেলাম? কাকিমার ফোন থেকে রাতুল কল করেছিল অভিকে। অভি কাকিমার গলা না শুনেই এদিক থেকে কনফার্ম করে ও হোটেল ব্লু মুনে আছে। রাশির ঠোঁটটা তীর তীর করে কাঁপছে। অগ্নি জানে ভীষণ আঘাত পেলে রাশি ভিতরে ভিতরে কেমন ভেঙে পড়ে, কান্না আসে না, গুমড়ে গুমড়ে মরে। তখন অবিশ্বাস্য একটা সত্যি এটা ওর কাছে। ও জানে কাকিমা কথা শোনায়, কাকিমা খোঁটা দেয়, তাই বলে ওকে বদনাম করতে এমন করবে? অর্নিলকে পাবার আকাঙ্ক্ষায় অভির সাথে হাত মিলিয়েছিল কাকিমা। অভি তোমায় নেবে আর কাকিমা অর্নিলকে। আমার স্ত্রী সন্তান নিয়ে ভাগ বাটোয়ারা করার শাস্তি কি জানো? আর তোমাকে আমার মাথার দিব্যি রইল, কেউ এখনো কিচ্ছু জানে না। আমি গিয়ে বোমটা ফাটাবো, তখন তুমি একটাও কথা বলবে না। বললে তুমি আমাকে আর নিজের পাশে কোনো দিন পাবে না। কিন্তু রাশি একদম চুপ করে আছে। একটা হিচকি তুলল। অগ্নি জলের গ্লাস এগিয়ে দিল ওর দিকে। রাশি জল খেতেও পারছে না। অগ্নি ওকে জল খাইয়ে দিল। রাশি অগ্নির বুকের উপর ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল। এই যে আগুন বাবু, উঠুন, খটখটে রোদ উঠে গেল, কখন বাড়ি যাবো আমরা? রাশি ডাকলো অগ্নিকে। ও রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট ও অর্ডার করে দিয়েছে। খারাপও লাগছে, বাড়ির সবাই চিন্তায় পড়ে আছে আর ওরা এখানে ঘুমোচ্ছে, খাচ্ছে। কিন্তু অগ্নির উপরে কথা বলতে গেলে অগ্নি এবার আর রাশিকে ছাড়বে না। অগ্নি চোখ খুলে তাকালো। সামনে রাশি একদম রোদের মতোই ঝলমল করছে। রাতে মুছড়ে পড়েছিল কেমন, এখন একদম ফ্রেশ। অগ্নি হাত বাড়িয়ে রাশিকে নিজের পাশে বসিয়ে দিল। রাশি অগ্নির চুলে বিলি কেটে দিল। যাবে না? আমার মেয়ের জন্য যে মনটা টানছে গো। না, সত্যি অর্নির কষ্ট হচ্ছে, ওদের যাওয়াটা উচিত। কালকে সারাটা দিন ধকলের পর ঘুমটা এমন জড়িয়ে ধরেছিল আর সময় জ্ঞান নেই। রাশি, তোমার চুলগুলো কি ভিজে? অগ্নি রাশিকে বলতে বলতে চুলে হাত দিল। না, ভিজে আছে, তবে জল পড়বে এমন না। অগ্নি দেখলো রাশি উঠে চলে গেল বাথরুমে। অগ্নি বাথরুম পরেই শুয়ে পড়েছিল। খালি বুকের কাছটাই সাদা তরল দেখে অগ্নির খুব খারাপ লাগছে। একটা বাচ্চার মাকে এমন করে ওই বদমাসটা তুলে নিয়ে গেল। আর এতে ওকে কে সাহায্য করলো? না কাকিমা, যে নিজে মা না হলেও উনি তো মায়ের মতোই। কি করে পারলেন তিনি এটা করতে? বাইরের মাতৃত্বের এই ক্ষরণ স্বামী হয়ে অগ্নিকে দেখতে হচ্ছে। ভিতরের যন্ত্রণা কি সবটা অনুভব করতে পারছে? না, কিছুই পারা সম্ভব নয়। রাশি বেরিয়ে এলো। তারপর ব্লাউজটা ধুয়ে এনেছে, যেটা পরে বিবেক লবঙ্গর বিয়েতে গিয়েছিল। ও ওটাই গত 24 ঘন্টা ধরে পরনে পড়ে আছে। শাড়ির আঁচলটা গায়ে দিয়ে ভিজে ব্লাউজটা নিয়ে অসহায়ভাবে বলল, এটা শুকনো হওয়া পর্যন্ত থাকতে হবে, আমি বারান্দায় মেলে দিই, একটু পরে প্রেস করে নেবো না হয়? ওদের কথার মাঝেই দরজায় নক হলো। ব্রেকফাস্ট এসেছে সম্ভবত। রাশি সরে গেল। অগ্নি দরজা খুলে খাবার নিয়ে এলো। রাশি জড়সড় হয়ে দাঁড়িয়ে, আমি ওয়াশরুম থেকে এসে তোমার জন্য কিছু কিনে আনছি। এমনি করে যাওয়া যাবে না, বাট তুমি যদি কিছু মনে না করে একটা কথা বলি। কি? ইটস নর্মাল, তুমি একটা ছোট্ট ব্রেস্ট ফিডিং করা বাচ্চার মা। কাল থেকে তোমার বাচ্চাকে তুমি দুধ খাওয়াতে পারোনি, তাই উনি ভিজে যাচ্ছে বোধহয়। তুমি আমার শপিং করে আস্তে আস্তে ড্রেসিং করে নাও একটু, কেমন? ইউ আন্ডারস্ট্যান্ড আমি কি বলতে চাইছি? খাবার রেডি করো, আমি খাচ্ছি। অগ্নি স্নান করে বেরিয়ে এলো। কোনো মতে একটু খাবার নাকে মুখে গুঁজে রেডি হয়ে বেরিয়ে গেল আর বলে গেল বিবেককে রুমের বাইরে যেন থাকতে বলে। রাশিকে বলে গেল ওর গলা না পেলে যেন রাশি দরজা না খোলে। পিয়ারলেস থেকে বেরিয়ে কাছে একটা বুটিক চোখ পড়লো অগ্নির। নামটা খুব ক্যাচি, মিম সাহেব। অগ্নি সেখানে গিয়ে একটা সালোয়ার কামিজ নিল রাশির জন্য। এক্সক্লুসিভ কালেকশন, দামও হাই, তবে হ্যাঁ দেখতে খুব সুন্দর। জামা কাপড় নিয়ে হোটেলে এসে দরজায় অগ্নি রাশিকে ডাকলো, মিসেস ব্যানার্জি খুলুন। রাশি দরজায় নিজেকে আড়াল করে দরজাটা খুলে দিল। গেলে আর এলে, তার মানে কাছেই দোকান? সামনে বুটিক আছে, নাও যেমন পেলাম আনলাম। পছন্দ না হলে কিছু করার নেই, আমি কিন্তু চেঞ্জ করতে পারবো না। রাশি প্যাকেট হাতে নিয়ে দেখলো একটা সুন্দর সালোয়ার কামিজ।
কোনোদিন কিছু পাল্টাতে বলেছি? একটা কিছু করতে পেলেই তো হলো। আমি রেডি হয়ে আসি। বিবেক খেয়েছে, ওকে গাড়িটা বের করতে বলো, চেক আউট করবো আমরা জলদি। আর যেতে যেতে অসুবিধা হবে না? হবার তো কথা নয়। আর হ্যাঁ, যেতে যেতে নিশ্চয়ই বিবেকের সামনে তুমি আমাকে নিজেরই ভীমের মতো ছাতি নিয়ে চেপে দেবে না? না, সেটা করবো না। আচ্ছা দাঁড়াও, আমি চেক আউট প্রসেস করে আসি। ওষুধ বিবেকের কাছে আছে মনে হয়, খেয়ে নিও তো। ওরা কলকাতা পৌঁছতে পৌঁছতে তখন বেলা 1টা। অর্নি এখন দুধও খাচ্ছে না। রিভুর জ্বর নামেনি। ডাক্তার সমাদ্দার এসেছেন খবর পেয়ে। উনি রিভুকে দেখে বলেছেন শক থেকে এমনটা হয়েছে, এখন মাকে পেলে ঠিক জ্বর নেমে যাবে, ততক্ষণ ওর মাথাটা ধুইয়ে দিতে বলেছেন। রাশি অর্নিকে নিয়ে বসে আছে। কাল থেকে হতচ্ছাড়া ফোন করেনি, আর ফোন ধরছেও না। যেই পেয়ে গেছে রাশিকে, আর পাত্তা নেই। এদিকে অগ্নি কাল থেকে গরু খোঁজা করছে রাশিকে। রেখা অনেকদিন ধরেই চেয়েছিল অর্ণির উপর পুরোপুরি কবজা। রাশি দিয়েছিল কবজা, কিন্তু অগ্নি ভীষণ দূরদৃষ্টি সম্পন্ন। বুঝতে পেরেছিল হয়তো সরিয়েই দিল রেখাকে। চরম অপমানটা সহ্য হয়নি রেখার। ও এখানে কবে থেকে আছে, আর ওই 2 দিনের মেয়েটার জন্য অগ্নি ওকে তাড়িয়ে দিল। রাশি অগ্নির জীবন থেকে সরে গেলে অগ্নি আবারও আগের মতো হয়ে যাবে, নিজের মতো বাড়ি আসবে, আবার চলে যাবে, কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে না। আর রাশি অভির সাথে পালিয়েছে বা রাত কাটিয়ে এসেছে শুনলে ওকে ঢুকতেও দেব না বাড়িতে। দুজনের পথ আলাদা হলে অর্ণিকেও দেখতে পারবে না অগ্নি, কারণ অর্ণি তো ওদের সম্পর্কের ফসল। অর্ণি অগ্নির কাছে প্রতারণার চিহ্ন হয়ে থেকে যাবে, আর রেখা পেয়ে যাবে ওকে। ওই তো বিবেক ঢুকছে। লবঙ্গকে দেখেই দৌড়ে গেল। পিছনে অগ্নিও আসছে। পদ্মা অগ্নিকে দেখে এগিয়ে এসে বলল, রাশি কই ও? পেয়েছিস তো ওকে? এরে খুশি হতে? কি বলছিস তুই? অগ্নি, রাশি আমার একমাত্র বৌমা। মানবিকাকে হারিয়েছি, রাশি আমার সম্বল। একটা দিন মেয়েটা বাড়িতে নেই, আমি যে এই বাড়িটাতে থাকতেই পারছি না। হিরণময় বাবু, পুটিরাম আর ডাক্তার সমাদ্দার ও অগ্নির দিকে তাকিয়ে আছে অসহায়ের মতো। 3টে বুড়োর যেন মা চলে গেছে। ডাক্তার সমাদ্দার কিন্তু একটু একটু আন্দাজ করেছিলেন অগ্নি রাত কাবার করেছে বাইরে, মানে পেয়েছে হয়তো রাশিকে। অগ্নি পিছন ফিরে ডাকলো, রাশি ভিতরে এসো। রাধা অর্ণির জন্য দুধের বোতল আনছিল। ও দেখলো কাকিমার কোল থেকে অর্ণি পড়ে যাবে। ও এসে অর্ণিকে ধরে নিল। সামনে দাঁড়িয়ে দাদা আর বৌদি। কাকিমা দেখছে একদম চুপ করে বৌদিকে। কি করছিলে কাকিমা? বাচ্চাটা তো পড়ে যেত। রেখা চুপ করে আছে, ভাবছে নিশ্চয়ই অভি ধরা পড়েছে। তাহলে কি রেখার বিষয়ে সবকিছু বলে দিয়েছে সে? অর্ণি মাকে দেখে আবার কান্না জুড়ে দিল। যাও, মেয়েকে নিয়ে নিজের ঘরে যাও। রাশি রাধার কোল থেকে মেয়েকে নিয়ে নিল। না, আমি এখানেই থাকবো। যাবে কিনা? এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না। যাও। ঘরটা গম গম করে উঠলো অগ্নির চিৎকারে। রাশি যেন একটু কেঁপে উঠলো, তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। এটা কি হচ্ছে অগ্নি? কি করছিস এসব? মেয়েটাকে কাল থেকে খুঁজে খুঁজে নিয়ে এলি, আর এসে চিৎকার শুরু করেছিস? হ্যাঁ, বাচ্চাটা কাল থেকে তার মাকে পায়নি, মাকে দেখে কাঁদছে, তাতে কি হয়েছে নাকি? কিছু হয়নি তো। আমি ওকে বললাম এখন বাচ্চাটাকে প্রায়োরিটি দিতে। বাচ্চাটাকে নিয়ে রেস্ট নিকো, পরে কথা হবে। এখানে থাকার ওর কোনো দরকার নেই। রাধা দাদার জন্য চা আনতে যাচ্ছিল। অগ্নি বলল, রাধা এখানেই থাক, কথা আছে কিছু, সবাই এখানেই থাকুক, আমি কিছু বলতে চাই। এই শুনছো? চলো আমরা বরং এখন যাই, রাশিটা চলে এসেছে। থামো তো থামো, যাচ্ছি, থামো। কিন্তু রাশি ছিল কোথায়? অপহরণ করা হয়েছিল ওকে। কলকাতা থেকে বের করে সুদূর বক্তার নগর নিয়ে গিয়েছিল ওকে অপহরণ করে অভিরাজ। মানে? আমি কাল থেকে সব জানি, ক্ষমা করবেন। অগ্নিদা মানা করেছিল আমাকে বলতে। আর তোমরা ভাই বোন মিলে এই গোটা পরিবারটা করে নাচিয়ে দিলে। হ্যাঁ, একজন বোনের স্বামীর সাথে রাত কাটালো, আর একজন সব জেনেও চুপ করে আমাদের ঘুম নষ্ট করলো। বাহ বাবা বাহ! অভি তো পাগল, ও অনেক কিছু পাগলামি করতে পারে, ভুলভাল বয়ানও দিতে পারে। এটা ব্যাটল অফ পলাশি না, আর আমিও সিরাজউদ্দৌলা না যে কাকিমা তুমি মির্জাফর হয়ে আমার পিঠে ছুরি মারবে। অনেক হয়েছে নাটক, এবার পুলিশের হাতে গ্রেফতার হয়ে রেডি হয়ে যাও। কি মাসছে কিছুক্ষণের মধ্যে। অগ্নি, কি বলছিস তুই? অপহরণ করেছে অগ্নি, তো রেখা কি করবে? হ্যাঁ, ওই মাত্র যে কথাটা বললো বৌমা আর জামাইকে নিয়ে, সেটাকে আমিও সমর্থন করি না অবশ্য। কাকিমা অভির সাথে হাত মিলিয়ে এই কাণ্ড করেছে, আর কাকিমা অস্বীকার করে লাভ নেই, সব প্রমাণ আমার হাতে। পুঁটিরাম বসে গেল চুপ করে কথাটা শুনে। বলছে কি ছেলেটা? তাও বৃদ্ধ মিনমিনি গলায় বলল, জানি জানি তোর কাকিমা সেই লেবু যা দুধে পড়লেই দুধ কেটে ছানা হয়ে যায়, তা এত বড় কাণ্ড। কাকিমা আই হসপিটালে পাঠিয়েছিল রাশিকে, আর অভি আগে থেকে ওখানে অপেক্ষা করছে। তোমার আর কাকিমার আধার কার্ড নিয়ে হোটেল রুম নিয়েছিল অভি। এবারেও তেমন হলে তোমায় ফাঁসিয়ে দিত। ও মাই গুডনেস, আপনি আপনি এটা করতে পারলেন বেয়ান? মেয়েটাকে এমন সর্বনাশের দিকে ঠেলে দেবার কি মোটিভ বলুন তো? হ্যাঁ বলুন আমাকে। তুই? না 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 না, আমি বিশ্বাস করি না ছোট। তুই কেন এটা করবি? রাশিকে সরিয়ে তোর কি লাভ? অন্যের উপর পুরোপুরি অধিকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা করেছি, আমি করিয়েছি। মাতৃত্বের স্বাদ পেয়ে সেটা হারাবার কষ্টে করেছি, বেশ করেছি। শোন অগ্নি, তুই কি ভাবছিস সে সবকিছু তুই ঠিক করে ফেললি? হ্যাঁ, তোর বউ তার পুরনো প্রেমিকের সাথে রাত কাটালো, এটা বলতে পারবি তুই কোনোদিন? মর্যাদা পুরুষোত্তম রাম পর্যন্ত
সেটাকে ভরসা করতে পারেননি, আর তুই তো একজন সাধারণ মানুষ রে। কলঙ্ক তো হলো বল। অগ্নি রাগে ফেটে পড়লো। একটা বড় চীনামাটির জাপানি ফুলদানি আছড়ে ফেলে দিল সে। চারিদিকে ছড়িয়ে পড়েছে চীনামাটির ফুলদানির টুকরো। অগ্নির দুটো চোখ লাল, মাথায় থাকা সুসজ্জিত চুল ঘেঁটে গেছে, জামাটা ঘামে ভিজে। অগ্নি রেখার দিকে আঙুল দেখিয়ে বলল, মহিলা বলে আজ, নাহলে এখনকার কথার জন্য দাঁত ভেঙে দিতাম আমি। মেয়েরা মেয়েদের শত্রু কথাটা ভুল, হলে অনেক মহাসংগ্রাম ঘটে যেত। তোমার মতো কিছু মহিলার জন্য সমগ্র নারী জাতির বদনাম। লজ্জা লাগে না তোমার? আমার অর্ণির ওপর তোমার ছায়া পড়তে আমি দেব না, আর আমার কাকাকে আমি তোমার সাথে ডিভোর্স করাবো। অনেক সহ্য করেছে লোকটা, এবার একা একা জেলে পচে মরবে তুমি। বেরিয়ে এলেও একা একা রাস্তায় রাস্তায় ঘুরবে। পচিরাম এসে রেখার গালে ঠাস করে একটা চড় মারলো। সবাই তো হতভম্ব হয়ে তাকিয়ে রয়েছে। রেখা সোফার কাছে মুখ গুঁজে পড়তে পদ্মা এবার কেঁদে উঠলো। পদ্মা হাউ মাউ করে উঠলো, ঠাকুরপো, ঠাকুরপো মেরো না, দয়া করে মেরো না। আগে এটা করতে হতো, দেরি করে ফেলেছি, কিন্তু দেরি হলেও এবার আর ভুল করব না আমি। অগ্নি ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস। আমি এই বুড়ো বয়সে বিবাহ বিচ্ছেদের পথে যাব। হ্যাঁ, রেখা পুটির পা দুটো ধরে একটা টান দিল। তাল সামলাতে না পেরে পুটির মুখ গুঁজে পড়ে গেল মাটিতে। কাকা! পুটির নাক দিয়ে রক্ত বেরিয়ে আসছে। হিরণময় বাবুকে ডাক্তার সমাদর ধরে নিয়েছেন, না হলে উনিও মাথা ঘুরে পড়ে যেতেন। এত কিছু সহ্য করতে পারছেন না এই বৃদ্ধ। ডাক্তার সমাদদার হিরণময় বাবুকে সোফায় বসিয়ে দিয়ে রাধাকে ইশারায় ডাকলেন। রাধা এসে বাবার মুখের সামনে জল দিল। এদিকে অগ্নি কাকাকে ধরে বসিয়ে দিয়ে বিবেককে বলল, এই ক্রিমিনালটাকে বেঁধে রাখো, দরকার হলে। মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। দেখছো দেখছো মা, এমন কাল সাপ বাড়িতে পুষে রেখেছো, দেখছো? পদ্মা মাথায় হাত দিয়ে বসে আছে। ও কোনো মতে বলল, ও বেআই, দেখুন ঠাকুরপোকে একটু, নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে যে। লবঙ্গ থালা নিয়ে দাঁড়িয়ে অগ্নি রিভুর জ্বর কমেছে কিনা দেখছে থার্মোমিটার দিয়ে। অগ্নি লবঙ্গর দিকে তাকিয়ে বলল, কিরে তোর কাকি খায়নি? না খাইনি, বললো তোর কাকা বাবু আসুক তারপর একসাথে খাবো। জানেন কাকা বাবু, কাকিমা কান্নাকাটি করছেন, দেখাচ্ছেন না, কিন্তু চোখ মুখ দেখেই বোঝা যায়। কাঁদুক, একদম পাতা দিবি না। কুমিরের কান্নায় আমি ভিজবো না। আচ্ছা শোন, তুই কি এখানেই থাকবি? বিবেকের বাড়ি যাবি না? লবঙ্গ একটু লজ্জা পেল। অগ্নি এবার মনোযোগ দিয়ে দেখলো ওকে। নানা কাণ্ড হলো বিয়ের পর। মেয়েটা বেচারি বিয়েটা মাটি করে ফেললো। একটা করে রং জ্বলা চুড়িদার পরা লবঙ্গের পরনে, একটা সুতির ছাপা শাড়ি, মাথায় সিঁদুর, পরনে হালকা গয়না। অগ্নি লবঙ্গকে ডাকলো নিজের কাছে। লবঙ্গ থালাটা মেঝেতে নামিয়ে এলো কাকাবাবুর কাছে। অগ্নি ওকে পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, তোর কাকাবাবু বুড়ো হয়ে গেছে জানিস তো? দেখ কেমন কথা বলি। তুই কি একা একা চলে যাবি বিবেকের বাড়ি? বাপ হয়ে বিয়ে দিয়ে কি দায় দায়িত্ব শেষ? মেয়েকে শ্বশুর বাড়ি তো বাবা পাঠাবে, তাই না? আজ বিকেলে তোকে বিবেকের বাড়ি পাঠানো হবে। দাঁড়া, তোর কাকিকে একটু খাওয়া দাওয়া করিয়ে দি, তারপর বলছি সব কিছু রেডি করতে, কেমন? লবঙ্গ শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছে ফেললো। না না, ও সবের দরকার নেই, আমি যাচ্ছি, আমার তো মেলা কাজ আছে। লবঙ্গ থালাটা নিয়ে পালিয়ে গেল। অগ্নি বুঝতে পারছে লবঙ্গ লজ্জা পেয়েছে। মামারও মেয়ে, কেউ তো নেই ওর। অগ্নি জানে বিবেক আর লবঙ্গ ওর যতটা শুভচিন্তক ততটা নিজের লোকেরও না। কাকিমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। অবাক কাণ্ড, রাশি তখনও আসেনি বাইরে। কাকিমা রাশি রাশি করে চিৎকার করলেও আসেনিও বাইরে। জানে অগ্নি, শুধু অগ্নির মানা করাতে ও আসেনি বাইরে, না হলে ঠিক ক্যান্সেল করতো। রিবুকে চাদর টেনে দিয়ে অগ্নি বলল, এখন রেস্ট করতে। তারপর রাশির কাছে যাবে বলে উঠে গেল। অগ্নি নিজের ঘরে গিয়ে দেখলো মা রাশির কাছে থম মেরে বসে আছে। দুজনেই এখন বিলাপ করতে বসেছে। মা, এখন হাঁটু ব্যথা হচ্ছে না দোতলায় আসলে? আর ব্যথা যা হলো কাল থেকে, কি হচ্ছে না হচ্ছে বুঝতেও পারছি না। আমি রাশিকে বলতে এসেছি দুটো খেয়ে নিতে। কবুদ্ধি দিচ্ছ না তো? বেশি কথা বলবি না তো খোকা। আমি মা আর তুই ছেলে, বাপ সাজার চেষ্টা করিস না। আমি জানি রেখা কি করেছে, আর ওর সাথে যেটা হয়েছে সেটাও ঠিক হয়েছে, কিন্তু ঠাকুরপোর জন্য আমার সত্যি খুব খারাপ লাগছে। ওর জীবনটা চোখের সামনে শেষ হয়ে গেল যে। তুমি রেস্ট করো, আর নিচে নামতে যেও না একা। রিভুর কাছে শুয়ে পড়ো তুমি গিয়ে। বাবা ডাক্তার কাকু বসে আছে কাকার কাছে। আচ্ছা তোরা খেতে বস, লবঙ্গ খেতে দিয়ে দেবে। পদ্মা চলে গেল ঘর থেকে। অগ্নি মেঝেতে বসে থাকা রাশির পাশে এসে বসলো। রাশি একটা নীল রঙের কাফতান পরে আছে। অগ্নি ওর হাতটা ধরে বলল, কিছু করার নেই রাশি, সত্যিতে তো হলেও স্বীকার করতেই হবে। ভাবো যদি তোমাকে আমি এখনো খুঁজে না পেতাম, কি করতে? প্লিজ বলো না, আমার ভয় লাগে। অগ্নি রাশির মুখটা তুলে বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমিয়ে থাকা মেয়েটার দিকে দেখিয়ে বলল, এই বাচ্চাটাকে নিয়ে যেতে চেয়েছিল কাকিমা। এই বাচ্চাটাকে ভাবতে পারছো তুমি? জানো, আমি কোলে নিয়ে ঘরে আসার পর সে আমাকে কি আদর অর্ণির, আমার কোল থেকে ঘুমিয়ে যাবার পরেও নামছিল না। ও বলতে পারে না এখন, কিন্তু ওর মন বলেছে মা হারিয়ে গেছে, মা আমার কাছে আসছে না। এ থেকে কি হয়ে গেল না? বলেছিলাম কাকিমা এই বাড়িতে থাক, মেয়েটাকে চোখের সামনে পেলে হয়তো এমনটা করতো না। আচ্ছা অভি কিছু বললো, মানে রিনির বাচ্চাটা? ছেলে হয়েছিল রিনির।
বাচ্চাটা আছে কোনো অরফ্যানে। এখন রাতুল যাক আমেরিকা, দেখা যাক কি হয়। নিয়ে যাবো বাচ্চাটার, চিন্তা নেই। ওর মা বাবা এসেছিল থানায়, দেখি কাল যাবো তো, তখন জানতে পারবো সব। তুমি ভেবো না, বাচ্চাটা খুঁজে আনবো আমি। কিন্তু রাশি, একটা কাজ পড়ে আছে। মেয়েটার কাল বিয়ে হয়ে গেল, এখনো বিবেকের বাড়ি পাঠানো বাকি ওকে। আজ বিকেলে ওকে বিবেকের কাছে আউট হাউসে পাঠিয়ে দেবো। মানছি মন মেজাজ কারো ভালো না, তবু লবঙ্গর এই দিনটা বারবার আসবে না। কি করে এত কিছু দিকে খেয়াল রাখো অগ্নি তুমি? আমি তো কিছুই পারি না। আজকাল যেন বড্ড বেশি তোমার উপর নির্ভরশীল হয়ে গেছে, যেন একবার চলার ক্ষমতাও আমার নেই তুমি ছাড়া। চলতে বলছে কে? অগ্নিদেব যতদিন আছে রাশির হাত সব সময় ধরে রাখবে। আর কুষ্টি বলছে আমি কিন্তু দীর্ঘায়ুর অধিকারী। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। বৌমা, এই নাও, তুমি ওর কাকি তো, তুমি নাও কনকাঞ্জলিটা। এই চাল লবু তুই তোর কাকিমার আঁচলে ঢেলে দিবি, হ্যাঁ? আর তুমি বৌমা এটা নিয়ে সোজা ঘরে ঢুকে যাবে, আর কিন্তু ফিরে তাকিও না। এই এই বড় বড় কর্তা, শুনছো? নারকেলটা ওদের যাবার আগে সামনে ভেঙে দেবে। বেঁচে এনেছো তো? পচা না বেরোয় আবার। ক্লান্ত পদ্মা খোঁড়াতে খোঁড়াতে সব জোগাড় করে ফটাফট নির্দেশ দিল। অগ্নি লবঙ্গর কাছেই দাঁড়িয়ে আছে। বস্তি থেকে মায়ের হাত ধরে বাচ্চা মেয়েটা আসতো এই বাড়িতে। কবেই এই বাড়ির মেয়ে হয়ে গিয়েছিল। রাধা আর লবঙ্গ যে আলাদা এটাই বোঝা যায়নি কোনোদিন। মায়ের মৃত্যুর পর লবঙ্গ এই বাড়িতেই থাকে, ঝুপড়ি দখল রাখতে ওই যেত আসতো মাঝে মাঝে। বিবেক এই বাড়ির পিছনে ছোট্ট আউট হাউসে থাকে, একটা রুম, বাথরুম আর কিচেন, দুটো মানুষের জন্য যথেষ্ট। অগ্নি লবঙ্গকে বলল, তোকে আমি একটা বাড়ি করে দেবো লবঙ্গ, তুই চিন্তা করিস না। আর এই বাড়িতে তোকে কাজও করতে হবে না, আপাতত চুটিয়ে সংসার কর। কিসের সংসার? আর আমি কি মাইনের জন্য চাকরি করি কাকা বাবু? এটা তো আমার বাড়ি, আর এই খ্যাপা তো তোমার সাথেই চলে যাবে সকালে। আমি তখন ঘরে বসে কি করব? আমি এখানেই এই বাড়িতেই সারাটা দিন থাকবো, তারপর দুজনেই কাজ শেষ হলে নিজের বাসায় চলে যাব। ঝগড়াটে হলেও আজ তুই কথাটা একদম ঠিক বলেছিস, জানিস তো। আরে থাম থাম, আর যা তুই, দুদিন ছুটি তো নে, তারপর দেখা যাবে। এই নাও রাশি, কি করতে হবে করো। মা, এই নিয়মটা তো করতেই হবে। আমার না কেমন লাগছে, ভাবতে গেলেই ভয় পাচ্ছি। আমার মেয়েটাকে একদিন এমন একটা নিষ্ঠুর নিয়মে আমি বিদায় জানাবো, হ্যাঁ? আহা, এটা তো একটা রিচুয়াল। কনকাঞ্জলি হলো কনের বিদায় অনুষ্ঠান, যা আনন্দ এবং দুঃখের মিশ্র মুহূর্ত। কারণ এতে নববধূ তার পিতা মাতা এবং আত্মীয়ের আশীর্বাদ নিয়ে বিদায় নেয় তার স্বামীর বাড়িতে নতুন জীবন শুরু করার জন্য। নববধূকে কিছু চাল দরজার দিকে পিছনে তার মায়ের শাড়ির আঁচলে 3 বার ফেলতে হয় ও বলতে হয়, তোমাদের সকল ঋণ শোধ করলাম। আরে মা বাবার ঋণ কি কখনো শোধ হয় নাকি? আর লবঙ্গ এটা বলবেও না। নিয়মটা করবো কারণ নারী হলো লক্ষ্মী স্বরূপা, ঠিক তেমনই চালও লক্ষ্মী স্বরূপা। যেহেতু বাবার বাড়ি থেকে লক্ষ্মী শ্বশুর বাড়ি যাচ্ছে, সেহেতু চাল সমতুল্য লক্ষ্মীকে বাবার বাড়ি দিয়ে যায়। বেশ, তাই হোক। এনে বাবু, তাড়াতাড়ি কর, অন্ধকার হয়ে যাবে। লবঙ্গ রাশির আঁচলে কনকাঞ্জলি দিয়ে এগিয়ে গেল সামনে। রাশি আঁচল হাতে জড়ো করে ঘরে ঢুকে গেল। চোখ দুটো খুব অবাধ্য, কেন যে জ্বালা জ্বালা করছে। এই তো পাশেই থাকবে মেয়েটা, তাও কেন যে এত কষ্ট হলো এই নিয়মটা করতে। আজ বাবাকে খুব মনে পড়ছে। বাবা মা তো এসব কোনো নিয়ম করতেই পারেনি। রিনির বিয়েতে মায়ের মৃত্যু, কোনো মতে ওকে শ্বশুর বাড়ি পাঠানো হয়েছিল। নিজের বিয়ে এই শ্বশুর বাড়িতে এসেই। নীলকান্ত সেনের 3টে ছেলে মেয়ের জীবন কোনোদিন যেন শান্ত ছিল না। রিনি তো চলেই গেল, এবার রাশিকে যেভাবে হোক ফিরিয়ে আনতে হবে বাচ্চাটাকে। আর রাতুলকেও আগলে রাখবে রাশি। না না, রাশিকে আগলে রাখতে হয় না, অগ্নিদেব সবাইকে আগলে রাখে। রাশি শুধু ভাবছে, পাঁচিল দিয়ে পাড়ার লোকেরা কেন এত দেখছিল। তবে কি ওরা জানে রাশিকে অভির তুলে নিয়ে গিয়েছিল? একটা গোটা দিন রাশি অভির কবজায় ছিল। আচ্ছা, ওরা কি ভাবছে? ওরা কি রাশির দিকে কদর্য আঙুল তুলবে? রাশিকে কি পরীক্ষা দিতে হবে, যেমনটা অভি বলেছিল? ওটাই চেয়েছিল তো অভি। আচ্ছা, অগ্নি মুখে না বললেও এটা কি মনে মনে ভাবছে না রাশি অপবিত্র? মাথাটা ঘুরছে রাশির এই সমস্ত কিছু ভেবে। আঁচল হাত থেকে খুলে চারদিকে চাল ছড়িয়ে পড়ছে। রাশি দেখতে পাচ্ছে চারদিকে চোখ, সেই চোখগুলো যেন ব্যঙ্গ আর বিদ্রুপের হাসি নিয়ে তাকিয়ে আছে রাশির দিকে। কতগুলো আঙুল ওর দিকে উঁচিয়ে বারবার বলছে, কুলোটা, তুই কুলোটা। রাশি পড়ে গেল সিঁড়ির কাছে, গ্রিলে মাথাটা ঠুকে গেল, সাথে সাথে কপাল কেটে রক্ত বেরিয়ে এলো। মাটিতে পড়ে থাকা রাশির পাশ দিয়ে সাদা মার্বেল গড়িয়ে যাচ্ছে লাল রক্তে। পোকেমন রাশির কাছে এসে ওকে শুকে দেখলো, তারপর সোজা বাইরের দিকে দৌড় লাগালো। অগ্নি অর্ণিকে কোলে নিয়ে বাইরে দাঁড়িয়েছিল। রিভু আর 3জন দাদু গেছে বিবেক লবঙ্গকে দিতে। পদ্মা পাড়ার বউদের সাথে গল্প করছে। কাকা যাচ্ছিল না, কিন্তু অগ্নি বলল সবার সাথে যেতে মন ভালো হবে। কাকাকে কাকিমার করাল গ্রাস থেকে বের করে আনবেই অগ্নি।
কিন্তু এই পোকেমন এমন এসে ওর বুকের উপর ঝাঁপিয়ে পড়ছে কেন? অগ্নির পাঞ্জাবিতে কামড় দিয়ে ওকে ভিতরে টেনে নিয়ে যেতে চাইছে কেন পোকেমন? এই কি করছিস তুই? আজ তোকে নিতে আসবে তোর মালিক। হ্যাঁ, এত ব্যস্ত করছিস কেন? কিসের এত ব্যস্ত কিসের তুই? পোকেমন অগ্নিকে জোর করে ভিতরের দিকে টেনে নিয়ে যেতে চাইলো। আরে এই পোকেমন, আরে আরে ছাড় আমাকে পোকেমন। অগ্নিকে ভিতরে নিয়ে যাচ্ছে পোকেমন, মুখ দিয়ে পাঞ্জাবির কোণ ধরে টানছে সে। অগ্নি ভিতরে আস্তে আস্তে পোকেমনকে বকা দিল, কিন্তু সে নাছোড় বান্দা। কিন্তু সিঁড়ির কাছে রাশিকে পড়ে থাকতে দেখেই অগ্নির শির দ্বারা বেয়ে শিরশির করে হিমেল স্রোত বয়ে গেল। অগ্নি ধীর পায়ে রাশির দিকে এগিয়ে এলো। পোকেমন রাশির কাছে গিয়ে সমানে ওকে শুকে যাচ্ছে আর মুখ দিয়ে একটা অদ্ভুত আওয়াজ করছে। অগ্নি দেখলো সাদা মার্বেলের উপর সরু রক্তের ধারা। কাপা কাপা হাতে রাশিকে সোজা করলো অগ্নি। মাথাটা ফেটে গেছে, সেন্সও নেই। রাশি, এই রাশি, রাশি। রাশি সাড়া দিচ্ছে না। অগ্নি ওকে কোলে নিয়ে সোফায় শুয়ে দিল। তারপর কি করবে বুঝতে পারছে না। তারপর বাইরে বেরিয়ে এলো। ডাক্তার সমাদদার আর হিরণময় বাবু এদিকে আসছিলেন। অগ্নিকে বিধ্বস্ত অবস্থায় এগিয়ে আসতে দেখে ডাক্তার সমাদদার জিজ্ঞাসা করলেন কি হয়েছে। অগ্নি জানালো রাশি পড়ে গিয়েছে সিঁড়ির কাছে, ওর মাথা ফেটে রক্ত পড়ছে। হিরণময় বাবু ভয়ে বলে উঠলেন, তুই এখানে কি করছিস? আরে চল চল, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, চল। বাবা তুমি গাড়িটা বের করো, আমি ওকে নিয়ে আসছি, স্টিচ লাগবে মনে হচ্ছে। ডাক্তার সমাদদার বললেন, আরে এখন মাথাটাতে কিছু চেপে রাখতেও তো হবে নাকি? ব্লাড সব লস করছে তো। পদ্মা গল্প সেরে আসতে গিয়ে দেখলো অগ্নি রাশিকে কোলে নিয়ে গাড়িতে উঠিয়ে দিচ্ছে। পদ্মা তো কিছুই বুঝতে পারছে না, হলোটা কি। অর্ণিকে সোফায় রেখেছিল অগ্নি, ওকে ডাক্তার সমাদদার পুঁটিরামের কাছে দিয়ে গাড়িতে উঠে গেল। রাশির মাথায় রুমাল দিয়ে চেপে রাখলেন তিনি। ওরা তাড়াতাড়ি করে কাছের একটা নার্সিং হোমে চলে গেল। রাশির চেতনাও ফিরে এসেছিল গাড়িতে। মাথায় যন্ত্রণা হচ্ছে খুব। ডাক্তার 3টে স্টিচ করে দিলেন। লো প্রেশার থেকে মাথাটা ঘুরে গেছে সম্ভবত। দুর্বল হয়ে পড়েছে রাশি, মাথাটা ফেটে অনেক রক্ত বেরিয়ে এসেছে। ডাক্তার বললেন ডাক্তার থাকুক নার্সিং হোমে, কিন্তু রাশি থাকবে না, জেদ করছে। অগ্নিও চাইছে না রাশি এখানে থাকুক। ও সব ওষুধপত্র বুঝে নিয়ে রাশিকে নিয়ে বাড়ি ফিরে এলো। রাশি একটু ঘুম হয়ে আছে। যাক, কেন ওর এমন অবস্থা সেটা জানতেই হবে অগ্নিকে। কিন্তু তার আগে অগ্নি ওকে একটু খেতে দিল। দুদিন ধরে না খেয়ে বসে আছে, না ঘুমিয়ে বসে আছে, চোখ মুখের কি অবস্থা করেছে। অর্ণিকে মায়ের কাছে রেখে অগ্নি বলল, রাতটা আমি এটা এখানেই থাক, রাশির রেস্ট প্রয়োজন। অগ্নি রাশির দেখাশোনা করবে, যদি তেমন কান্না কিছু কিছু করে তো অগ্নি নিয়ে যাবে। নিজের হাতে মাশরুম স্যুপ রেডি করে রাশির কাছে নিয়ে এসে বসলো অগ্নি। রাশি শুয়েছিল, অগ্নিকে দেখে উঠে বসতে চাইলো। ওকে অগ্নি সাহায্য করলো। পোকেমন খুব বুদ্ধি ধরে, কিন্তু মন খারাপ হবে ওর জন্য। বেচারি ছিল কয়েকদিন। ও এখানেই থাকবে। মিস্টার বিশ্বাসের অনেকগুলো কুকুর, এটা আমি অনেক অনুরোধ করে এখানেই রাখছি। উনিও আমাদের সাথে পোকেমনের অ্যাটাচমেন্ট দেখে বেশ ভালো লেগেছে ওনার। মাঝে মাঝে এসে দেখে যাবেন, এই আর কি। তাই রিভু তো তাহলে খুব খুশি হবে। সেই সব তো ঠিক আছে, কিন্তু বারবার রিভু নিজের মাকে এমন ভাবে দেখলে কি খুশি হবে? কিসের এত টেনশন রাশি যে তুমি পড়ে যাচ্ছ মাথা ঘুরে? না বললে বুঝবো কেমন করে? আচ্ছা আপনি, তোমার একবার মনে হয় না আমি অভির সাথে এতটা সময় ছিলাম, আমি ওর সাথে। অগ্নি রাশিকে ইশারায় চুপ করতে বলল। রাশি দেখতে পেল অগ্নির কপালে ফুটে ওঠা শিরা উপশিরাগুলো, মানে খুব চটে গেছে অগ্নি। স্ত্রীকে তো সবাই সত্যি সাবিত্রী চাই, তাই না? অগ্নি স্যুপ রাশির হাতে ধরিয়ে 1 চামচ মুখের সামনে ধরলো। রাশি স্যুপ মুখে দিয়ে বলল, আমি খেতে পারবো, কিন্তু তুমি উত্তরটা দিলে না। প্রথমে বলো তুমি স্ত্রী, তোমার সতীত্বের সংজ্ঞা কি? হ্যাঁ বলো রাশি, তুমি আমার স্ত্রী, আবার কারো বৌমা, কারো মেয়ে, কারো মা। তোমার সতীত্ব কিসের উপর নির্ভরশীল? মানে কথাশিল্পী শরৎচন্দ্র বলেছিলেন, যেদিন নারী হয়ে যাবে দুর্লভ, সেদিনই সমাজ অনুধাবন করতে পারবে নারীর যথার্থ মূল্য। চিরকাল তো এই সমাজ নারীর মূল্য নির্ধারণ করে এসেছে তার সেবা করার অভ্যাসে, তার স্নেহ ভালোবাসার দাঁড়িপাল্লায়, তার সকল সতীত্ব নামক ট্যাবু, আর অবশ্যই তার সহনশীলতায়। কেউ তো তার অন্তর মনের খবর রাখেনি। এদিকে শরৎচন্দ্র মহাশয় কিন্তু নারী পুরুষ ভাবেননি, উনি যেন মানুষের মনুষ্যত্বকেই বড় করে দেখেছেন। সমাজের মানদণ্ডে যেসব নারী চরিত্রহীন, তাদের মধ্যে তিনি খুঁজে পেয়েছেন মনুষ্যত্ব। তাই তো দেবদাসের ভদ্রঘরের মেয়ে পার্বতীর সাথে অন্ধকার গলির চন্দ্রমুখীর সামাজিক পার্থক্যকে তিনি ধাতব্যর মধ্যেই আনেননি। তাই তো অবলীলায় তিনি চরিত্রহীন সৃষ্টি করেছিলেন, ওই যুগে দাঁড়িয়ে সকল গোঁড়ামিকে বুড়ো আঙুল দেখে। তাহলে বলো না, আমি কে কয়েক ঘন্টা তুমি একটা শয়তানের কবজায় ছিলে বলে তোমার সতীত্ব বিচার করার? তুমি এত ছোটভাবে জীবনকে কবে থেকে দেখতে শুরু করলে? আমি কি ভুল মানুষকে মন দিয়ে বসলাম রাশি? আমি কি ভুল হাতে আমার রাজত্ব সমর্পণ করলাম? তবে আমি ওভাবে বোঝাতে চাইনি। লেট মি ফিনিশ ফার্স্ট। এই যে পতিতা, বারাঙ্গনা, এই সকল নামের আঙ্গিকে জড়িয়ে আছে নিষিদ্ধতার ঘ্রাণ। সকালে ভালো মানুষ সেজে যারা রাতের অন্ধকারে টুক করে অন্য এক শরীরকে টাকার বিনিময়ে কিছুক্ষণের জন্য কিনে নেয়, তারা হলো বাবু বা খদ্দের। আর যারা শরীর বিক্রি করে, তাদের কাজটা হলো বেশ্যাবৃত্তি। তারপরেও পুরুষ সমাজ বেশ্যাদের দিকেই সরাসরি আঙুল তোলে। দোষ এক পক্ষেরই হয়, অথচ শারীরিক সুখ যে ভোগ করছে তার দিকে কোনো আঙুলই ওঠে না। কিন্তু শারীরিক সুখ ভোগ করছে দুজনই। আর এক ভদ্রতার আভরণ পরে বিয়ে নামক এই সামাজিক চুক্তিতে নারীর প্রধান প্রতিশ্রুতি কি লেখা থাকে বলতো?
তার শরীর শুধুমাত্র তার স্বামী ভোগ করবেন, আর কেউ না। তুমি কি বলছো? অভিকে আমি জানি, ওর সাহস হবে না তোমাকে টাচ করার। আর তোমাকেও আমি চিনি, তেমন কিছু অভি করতে গেলে ওর লাশ মিলত, আর তোমাকেও আস্ত পেলাম কিনা সন্দেহ। তেমন কোনো মুহূর্ত এলে তুমি কি করতে পারো আমার একটু হলেও আন্দাজ আছে। বেকার ভাবনাকে প্রশ্রয় দেবে না রাশি, তোমার ভাবার জন্য অনেক কিছু আছে। রাতুল আর রাধা ব্যাগ গুছিয়ে রাখছে, কাল বেরোতে হবে ওদেরকে। রাধা অনেক বেড়াতে গেছে আগে, কিন্তু বিদেশে যায়নি কখনো। রাতুল তেমন বেড়াতেও যায়নি। রাধা অনেকক্ষণ ধরে উসকুস করছে, কিছু বলতে চায় কিন্তু বলতেও পারছে না। রাতুলের সাথে এখনো ততটা সহজ হতে পারেনি ও। রাতুলও খুব চুপচাপ। রাতুল ব্যাগগুলো সাইডে রেখে বলল, কিছু বলবে রাধা? রাধা এসে রাতুলের সামনে বসলো, তারপর একটু ভেবে বলল, তুমি কোনোদিন বাবা হতে পারবে না, এই কথাটা কি জানে বৌদি? না, কেউ জানে না। আমি নিজে কি জানতাম নাকি? স্বপ্ন দেখলে তো কয়েকদিন আগে রাস্তায় দেখা হতে আমাকে বললো, মানে ইচ্ছা করেই তোমাকে শোনাতে বললো আর কি। বিশেষ করে এটা আমি জানলে না আমি তোমাকে বিয়ে করতাম না। তোমার কি দোষ বলো? তোমার তো মা হওয়ার ক্ষমতা আছে। আর আমি ভাবছি তোমার দাদা যখন কথাটা জানবে কি হবে বলো তো। ভাববে হয়তো আমি ইচ্ছা করেই বলিনি, না হলে আমার আর স্বপ্নের দাম্পত্যে এতগুলো বছর হয়ে গেল, আমাদের তো কোনো সন্তান হয়নি। ভাবার বিষয় তো ছিল, আমি গুরুত্ব দিতাম না। রাধা রাতুলের হাতটা ধরলো। কিচ্ছু ভাববে না, দাদা জানতো বৌদি সন্তান জন্ম দিতে পারবে না, তাও বিয়ে করেছিল, তাই না? সে তো রিভুর কাস্টাডি পেতে, পরে ভালোবাসা হয় ওদের মধ্যে, আমাকে তাই বলে ছেড়ে দেবে? এটা আমাদের মধ্যেকার কথা, বাইরে বলার তো দরকার নেই। আমি তুমি ছাড়া তো কেউ আর জানতে পারবে না। তোমার মা কয়েকদিন পরে তো পো ধরবে, বলবে কেন তোমার বাচ্চা হচ্ছে না, তখন কি করবে? রিনির বাচ্চা তো এই বাড়ির বাচ্চা, ওকে আমরা রাখবো এখানে। ও তো তোমার বাবার বংশ, ওই তার বাবা মা চাইলেও দেবো না, দেবার কারণও নেই। ওর ছেলে তো বাচ্চা ফেলে দিয়েছিল, ওদের কোনো অধিকার নেই ওই বাচ্চার উপর। সে নেব না হয়, ভাগনা ভাগ্নি আমার কাছে থাকলে খুব আনন্দের ব্যাপার, কিন্তু তাতে তো আমাদের বাবা মা হওয়ার কথাটা তোমার মা বলবে না? বলবো ওকেই আমরা অ্যাডপ্ট করবো, ওই আমাদের সন্তান। আমরা আর সন্তান চাই না। দাদা আর কত দায় দায়িত্ব নেবে বলো তো? রিভু আছে আর অর্ণিও আছে, এই বাচ্চাটা আমি নেব। মনে মনে প্ল্যান সব হয়ে গেছে দেখছি। এক্সিকিউট করলেই হয়, তাই না? একদম। আচ্ছা, হবে কোন আগে ওকে পাই তো। সত্যি অমিতা না থাকলে না বাচ্চাটা ফিরিয়ে আনতে যেতেও পারতাম না আমরা, বলো? দাদা পারে বটে, সত্যি অন্য মানুষ দাদা, একটু রাগি হয়ে যা। রাগি? তুমি জানো আজ পুলিশ স্টেশনে যে কাণ্ড করেছে, অভিকে মেরে মেরে একেবারে হাত পা ভেঙে ফেলেছে বোধহয়। অন ডিউটি অফিসার ছাড়াতেই পারছিল না। নিজের পজিশনের কতটা ব্যবহার করতে হয় দারুণ ভাবে জানে লোকটা। আমার তো মনে হয় দিদির জন্য লোকটা খুনও করতে পারে। সে অভিকে চোখে দেখা যায় না, মুখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছে, হাত জোর করছে, তাও থামে না। কোনোদিন হাতে আংটি পড়ে না, আজ দেখি বড় বড় আংটি দু হাতে 5টা পড়ে আছে। বাপরে, কেন পড়েছে কে জানে? কেন পড়তে ইচ্ছা হয়েছে তাই করেছে? কাঁচকলা, অভিকে মারতে ওগুলো পড়েছে। খনি মাথা লোক অগ্নিদা, এমনি মারলে লাগবে কম, তাই ওগুলো এক ধরনের অস্ত্র। গাড়িতে উঠে সব খুলে রেখে দিল দেখলাম। দিদি জানে কিনা কি জানি, তবে অভিকে বড় বড় কেস দিয়ে লম্বা জেল করাবে অগ্নিদা। বাবারে, ভয় লাগছে আমার শুনে। আর বৌদিকে এসব বিষয় না বলার দরকার নেই, এমনি অসুস্থ হয়ে গেছে, ট্রমাতে আছে। থাক না, ওকে বলো না কিছু। হ্যাঁ, অভিদা জানতো না অগ্নিদেব ব্যানার্জি কেমন লোক, তার উপর সবচেয়ে সেন্সিটিভ জায়গায় হাত দিলে তো মারবেই, মার খেতেই হবে। চলো ঘুমাও, কাল আবার যেতেও তো হবে। রাশি বিছানায় এপাশ ওপাশ করছে, নানা ধরনের ভাবনা আসছে। বাচ্চাটা রাতুল পাবে তো? বাচ্চাটা আবার অভির বাবা মা কেড়ে নিতে চাইবে না তো? বাবা চলে গেছে, বেশ ভালোই হয়েছে। বেঁচে থাকলে বোধহয় এসব দেখে কষ্ট পেতেন। অগ্নিদেব ঘুমাচ্ছে, নাক ডাকছে কুরকুর করে, কপালে ঘাম জমে আছে। রাশি এসির টেম্পারেচারটা কমিয়ে দিল, অর্ণিকে একটা ঢাকা টেনে দিল। যদিও কতক্ষণ আর রাখবে, টেনে খুলে দেবে সে। রাশি অগ্নির কপালের ঘাম আঁচল দিয়ে মুছে দিয়ে ওর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বিড়বিড় করে বলল, তুমি সত্যি একটা আগুন, যার পরশ মনেই আমার আত্মা কিছু হয়ে গেছে। আমাকে কোনোদিনও কলঙ্কভাগী হতে দেবে না। আমি আগুনের আছে সবসময় শুদ্ধ আর সতী। ধন্যবাদ রিভুর প্রাপ্য। আমার শূন্য জীবনকে মাতৃত্বের স্বাদ ও দিয়েছে। আমাকে অগ্নিদেবের মতো খাঁটি মানুষের সিঁদুরের অধিকার ওই দিয়েছে। ও না থাকলে কোথায় রাশির জীবনে অগ্নিদেব? অগ্নি ঘুমিয়ে ঘুমিয়ে রাশিকে দুহাতে জড়িয়ে ধরে নিল। রাশির চোখেও ঘুম নামছে। মনের মানুষের সঙ্গ কত আরামের, তাই না? সেটা আগে জানতো না রাশি। শুধু ভয় লাগছে বাচ্চাটার কাস্টাডি নিয়ে আবার অস্থিরতা না তৈরি হয়। রাশির মাথায় পট্টি করা অগ্নির বুকের কাছে থাকতে থাকতে রাশির ভিতরে ভিতরে একটা উত্তেজনা অনুভব হলো। অগ্নির সাথে এই প্রথম রাশির নিজের থেকে ইন্টিমেট হতে ইচ্ছা করছে, কিন্তু এতদিন পরে রাশির লজ্জাও লাগছে। কিন্তু হঠাৎ করেই মন যেন অস্থির হয়ে উঠেছে রাশির। অগ্নির জামার বোতামগুলো খুলে দিল রাশি, তারপর ধীর গলায় ডাকলো অগ্নিকে। এই শুনছ? অগ্নি গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। রাশি ডাকতেই ও ধর্মর করে উঠে পড়লো। কি কি কি- কি হয়েছে? কি হলো? শরীর ঠিক নেই রাশি? উফ, রিল্যাক্স, আমি ঠিক আছি, এমনি ডাকলাম। অগ্নি দেখলো রাশি ওর খুব কাছে ঘেঁষে এসেছে, আর ওর জামার বোতামগুলো তো ঘুমানোর আগেই লাগানোই ছিল। এটাও রাশির কাজ নিশ্চয়ই। অগ্নি হাতের উপর ভর করে মাথাটা রেখে বলল, ফাইনালি।
কি ফাইনালি? এই যে প্রথমবার তুমি আগে থেকে আমার কাছে এগিয়ে এসেছো। রাশি লজ্জায় মুখ ঘুরিয়ে শুয়ে পড়লো, কিন্তু ও বুঝতে পারছে ওর খোলা পিঠে একটা আকাঙ্ক্ষিত ছোঁয়া ওকে আরো আবেশের মধ্যে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আজ বাবার জন্মদিন, বৌমা তো মেয়েই হয়, মেয়ে তো বাবাকে একটু পায়েস দিতেই পারে। রাশি ঘড়ি দেখলো 7টা বেজে গেছে। ভোর 5টা নাগাদ একবার উঠে রিভুকে রেডি করে স্কুল পাঠিয়ে দিয়েছে ও। অর্ণিকে একবার ঘুমন্ত অবস্থায় খাইয়েও দিয়েছে। ডায়পার চেঞ্জ করে দিয়ে ধীরে ধীরে বাবার পাশে শুয়ে দিয়েছিল। তারপর নিজেও একটু শুতেই ঘুমিয়ে পড়েছিল রাশি। চোখ খুলে দেখলো সকাল 7টা বেজে গেছে। না, স্নান সেরে নিচে যাবে এবার। ঠাকুর ঘর থেকে পিতলের পায়েস বানানোর জায়গাটা বের করতে হবে, ওটাতেই পায়েস চাপিয়ে দেবে সে। রান্নার দাদাকে বলতে হবে আজ যেন 5 রকমের ভাজা আর নারকেল দিয়ে মুগের ডাল হয়। বাবা খেতে খুব ভালোবাসে, সাথে ছানার ডালনা, আলুর পোস্ত, একটা 5 মিশালি তরকারি আর আমের চাটনি। বাবা তো নিরামিষ খায় আজকাল, আমিষ তো বর্জন করেছেন। কাকা বাবুর শরীরটা ভালো না, মানসিক চাপ কোথায় যাবে? স্ত্রী জেলে, এটা কতটা লজ্জা হচ্ছে একটা মানুষের কাছে। অগ্নিকে বুঝিয়ে পারবে না রাশি, চুপ করে আছে এখন। তাই বিছানা ছেড়ে স্নানে গেল রাশি। একটা ধনেকালি শাড়ি পরে ভিজে চুল আঁচড়াচ্ছে রাশি। মাথায় সিঁদুর ঠেকিয়ে লক্ষ্য করলো কানের কই, গলার চিন। বিছানার দিকে তাকিয়ে দেখলো রাশি অগ্নি মেয়েকে একটা হাত দিয়ে জড়িয়ে রেখে উল্টে ঘুমোচ্ছে। ওর কাঁধ থেকে পইতে নেমে গেছে। রাশি গিয়ে উঁকি ঝুঁকি মারতে লাগলো। এখানেই আছে কানের আর তার হার, এই আগুন বাবুর বালিশের নিচে। সেসব দেখতে গিয়ে রাশি লক্ষ্য করলো অগ্নির খোলা পিঠ লালে লাল। অ্যালার্জি হয়ে গেছে। কাল কি খেয়েছিল? মাশরুম স্যুপ খেলো কি? বাড়িতে হয়েছিল তো মাশরুম নির্ঘাত খেয়েছে, না হলে সাদা পিঠ আলতা ঢালা লাল কেন হলো? রাশি কানের দুল পেল, হার কই? দূর বাবা। রাশি এই বালিশটা অল্প তুলতে গেল, অগ্নির ঘুম ভেঙে গেছে। রাশির ভিজে চুল নাকে মুখে এসে পড়তে। চোখ খুলে সদ্য স্নাতা রাশিকে দেখে অগ্নি বলল, গুড মর্নিং মিসেস ব্যানার্জি। ও, কি ব্যাপার? আর খুঁজছি, কই গেল বলো তো ওটা? আমি কি করে জানবো? তুমি কাল আমার গলা থেকে ওটা খুলে নিয়েছিলে। তাই নাকি? দেখো আছে এখানেই থাকবে কোথাও, না পেলে অন্য পড়ে নাও। সে পড়তে পারি, বলছি মাশরুম কেন খেয়েছো? তুমি কি করে জানলে? পেট দেখে লাল হয়ে গেছে যে। ওই জন্যই অস্বস্তি করছে। দাঁড়াও, ওষুধ খেতে হবে। উঠি আমি। অর্ণিকে কি বেবি কটে দিয়ে দেবো? পড়ে যাবে না হলে। ওকে উঠানো হবে এবার, এসিটা বন্ধ করে দাও, এমনিতেই উঠে যাবে। আর ওষুধ খেও না, একটা কাজ করো, স্নান সেরে এসো একদম। আমি চন্দন বাটা লাগিয়ে দেবো পিঠে, আর হলুদ নিম পাতা দিয়ে একটা শেক বানিয়ে দেবো। ওটা খেয়ে নিলেই দেখবে কমে যাচ্ছে। সবসময় ওষুধ খাওয়া ঠিক না। আমি নিচে যাচ্ছি, অনেকে নিয়ে যাই, আর মায়ের কাছে একটু থাকবে। আমি বাবার জন্মদিনের জন্য পায়েস বানাতে যাবো। এত মনে থাকে তোমার? তোমার কিছুই মনে থাকে না? যেটা খেলে শরীর খারাপ হবে সেটা কেন খাও? খিদে পেয়েছিল, খেয়েছি আর কি। তুমি মাথা ফাটিয়ে বসে রইলে। আচ্ছা, জল লাগেনি তো ওখানে? স্টিচ পেকে যাবে কিন্তু। না না, জল লাগেনি। হারটা কিন্তু পেলাম না, যাই একটা আলমারি থেকে বের করে পড়ি। রান্না বসানো একটা লং চেন এনেছিলাম না, ওটা পরে নাও। আর ওর সাথে যে কানিটা ছিল সেটাও পরে নিও, ভালো লাগবে দেখতে। সবসময় এগুলো পরে থাকার কোনো দরকার আছে কি? ও, ইচ্ছে করে দিচ্ছ না হার? নতুন পড়তে হবে? যেটা ইচ্ছা ভাবতে পারো। আমার ব্রেকফাস্ট রেডি করতে বলো, আমি অফিস যাবো। হ্যাঁ, আজ থেকে রাতুল চলে যাচ্ছে, তাই আমার ফিরতে কিন্তু একটু রোজ রাতে দেরি হবে। এই 11টা বাজতে পারে ধরো। আমার জন্য অপেক্ষা করবে না, খেয়ে নেবে কিন্তু তুমি। রাশি পান্না বসানো কানে পড়তে পড়তে বললো, সেটা আমার ভাবনা। তুমি যতটা তাড়াতাড়ি আসবে, দুপুরে এলে পারতে, বাবার সাথে আজ একটু খেতেও বসতে পারতে। বাবার তাহলে ভালো লাগতো। বাবা তো আজকাল হরি ভক্ত। আমি জানো তো নিরামিষ একেবারেই খেতে পারি না, আমি আমিষ ভক্ত। বেশ হয়েছে, যাও। অগ্নি অর্ণিকে তুলে নিল কোলে। অর্ণি চোখ খুলে বাবাকে দেখলো। অগ্নি কয়েকদিন দাঁড়িয়ে রেখেছিল এককাল, কাল ক্লিন শেভ করেছে আবার। হঠাৎ ঘুম ভাঙার পর অগ্নিকে এমন করে দেখে অর্ণি ভাবলো অন্য কেউ। ও আবার চীনা মানুষ ছাড়া কারো কোলে যেতে চায় না। বাবার মতোই চুজি খুব। অর্ণি ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠলো অগ্নিকে দেখে। কি হয়েছে মা, কান্না কেন? বাবা তো। এ কেঁদে দিল কেন? কি ব্যাপার? সেটাই তো। অর্ণি মায়ের কোলে উঠতে চাইলো। অগ্নি মেয়েকে রাশির কোলে দিয়ে দিল। রাশি অগ্নির দিকে তাকিয়ে দেখলো একবার, তারপর মুখ টিপে হেসে বলল, মনে হয় তুমি এখন শেভ করেছো বলে ঘুম থেকে উঠে হঠাৎ করে তোমায় দেখে চিনতে পারেনি। ঠিক হয়ে যাবে কিছু সময় পর, তুমি যাও। অর্নিল, নিজের বাবাকে চিনতে পারলে না তুমি? তোমার আগমন নিয়ে তোমার বাবা মায়ের মধ্যে কম ফাইট হয়েছে? তোমার বাবা এক প্রকার সিঙ্গেল হয়ে যাচ্ছিল তোমার জন্য। এখন বাবাকেই চিনতে পারলে না? না চিনলে হবে? অর্নি এবার মনে হয় গলা শুনে বাবাকে চিনতে পারলো। মায়ের বুকে মুখ গুঁজে খিলখিল করে হেসে উঠলো অর্নি। বাবা শান্তি। মেয়ের গোমড়া মুখ দেখে কাজে গেলে না ব্যবসায় মন বসে না। মেয়েই তো আমার লক্ষ্মী। আর বউ পেঁচা। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। হিরণময়বাবু দুপুরে খেতে বসার আগে ভাইকে ডাকতে গেল। নিজের ঘরে ভাই পুঁটিরাম বসে বসে পুরনো অ্যালবাম দেখছিল। দাদাকে দেখেই সেটা সরিয়ে ফেলার চেষ্টা করলো। হিরণময়বাবু ভাইয়ের কাঁধে হাত রেখে ওর পাশে বসে বললেন, লুকোতে হবে না রে। কি হয়েছে দেখলে? বল রে ভাই, তোর কি মন খারাপ নাকি?
তুই কি চাস ছোট বউকে ফিরিয়ে আনা হোক? বল, আজ আমার জন্মদিন, অগ্নির কাছে ছোট বউয়ের মুক্তি চেয়ে নেবো না হয়? না করতে পারবে না রে? দাদার কথা শুনে পুঁটি বলল, না দাদা, না না, একদম না, কোনো দরকার নেই রে। চল খেতে বসবো আমরা, চল। আমি রেখাকে ডিভোর্স দেবো, বড় বয়সে হাস্যকর লাগলে লাগুক। পাগল নাকি তুই? অগ্নি বললো আর তুই নাচতে শুরু করলি? হ্যাঁ, দেখ, অন্যায় করেছে, শাস্তি পাবে। এখানে ডিভোর্স কেন? দেখ, আমার বিয়ের ছবি এবার নষ্ট হয়ে যাচ্ছে ছবিগুলো। বলেছিলাম তোর ওই শাড়ির সাথে আমার বিয়ে দে, তুই দিলি না। দিলে এমন এমন দিন দেখতে হতো না রে। আমাকে একটা দিন শান্তি দিল না রে। দাম্পত্য জীবনে কোথাও না কোথাও অন্ধকার থাকবেই রে। তোর বৌদি অবুঝ, কত কথা বলে, কি করবো বলতো? কালা সেজে বসে থাকি, বোবা কালার শত্রু নেই, সবাই তো অগ্নির মতো বউ পায় না। থাক, ভালো থাক ছেলেটা। বৌমা আমাদের সংসারে স্নিগ্ধ রোদের আভা হয়ে এসেছে। ওকে দেখলে মাকে মনে পড়ে। আমার মা কোথায় চলে গেল? নে নে, বুড়ো বয়সে মায়ের জন্য কান্নাকাটি করতে হবে না আর। আয়, খেতে দেরি হয়ে যাবে। ওদের কথোপকথনের মাঝে ডাক্তার সমাদ্দার এসে হাজির হলেন। উনি একটা রজনীগন্ধার তোড়া এনেছেন, সাথে একটা একতারা। এক ছোকরা পাড়ার গিয়েছিল শান্তিনিকেতনে, তাকে টাকা দিয়ে নিয়ে এসেছিল। এটা ডাক্তার সমাদ্দার তার বন্ধুর জন্মদিনে উপহার দেবে বলে। বন্ধুকে দেখেই দুই ভাই খুব খুশি। হিরণময়বাবু দুহাত বাড়িয়ে বললেন, ওহে কি করিলে বলো, পাইব তোমারে। এসো বন্ধু, এসো হে বন্ধু, বন্ধু আমার। ডাক্তার সমাদ্দার বন্ধুকে উপহার দিয়ে কোলাকুলি করলো, তারপর বললেন, ওহে ওহে, এত সুখ আমি কোথা গেলে পাই। পুটিরামের দুঃখ একদম গন থ্রু আউট টু ডাস্টবিন। উনি হেসে বললেন, যেন প্রেমিক প্রেমিকার দেখা হলো। এ গান তো বৌদিকে শোনাতে হতো, তাই না? আর ডাক্তার, তোমার তো বউ নেই, পরকালে তার ঠাঁই হয়েছে। ডাক্তার সমাদ্দার আর হিরণময়বাবু কাঁধে কাঁধ মিলিয়ে বললেন, এই বয়সে বন্ধুত্ব হলো সবচেয়ে বড় অ্যান্টাসিড, আর বউ হলো অ্যাসিড। আমরা তিন বন্ধু, একজনের বউ আছে, সে সারাদিন বাতের ব্যামোয় মরে আর টিভি দেখে। আমার বউ। আর এদিকে এই আমার বউ অনেককাল আগেই মরেছে, আমাকে বিপত্নিক করে গেছেন। সমাজের নিয়ম পুরুষদের জন্য কড়া নয়, তাই না হলে বিধবা বলে আমাকেও দুচ্ছাই করা হতো। আর একজন এখন না সিঙ্গেল না ডবল, তো আমাদের একে অপরের কাঁধ আছে একে অপরকে সান্ত্বনা দিতে। আর কি ভাইয়া, চলো, দারুণ খানা রেডি হয়েছে মনে হয়, দমে গন্ধ আসছে। হ্যাঁ, একটা দাঁত নড়ছে যে ভাইয়া, কি সমস্যা বাবা? তবে একতারা বাজিয়ে গান কিন্তু হবে। হ্যাঁ, হবে হবে, নিশ্চয়ই হবে। একটা গান দুই ভাই গাইবে, কেমন? একটা আমার রাশিমা গাইবে, আর একটা আমাদের জামাই বাবা জীবন গাইবে। তিনটে বুড়ো বেরিয়ে এলো একসাথে। রাশি খাবার নিয়ে রেডি, সবাই খেতে বসলো। অগ্নি আসতে পারবে না বলেছে, তো শেষে রাশি বসবে লবঙ্গ আর শাশুড়ি মাকে সঙ্গে নিয়ে। রিভু আর তিন দাদু খেয়ে নিক। ওদিকে আবার রাতুল রাধা দিল্লির দিকে এগিয়ে গেছে, ওখান থেকে আবার ফ্লাইট আছে। পদ্মা পান সাজাচ্ছিল। ডাক্তার সমাদ্দার পদ্মাকে বলল, বেয়াই, মেয়েটা তো গেল, বাচ্চাটা পাবে কিনা কে জানে। আমার বাড়ি চিন্তা হচ্ছে, বুঝলেন? কি অবস্থা না দুনিয়ার। বাপ হয়ে বাচ্চাটাকে লোককে দিয়ে দিল। পাগল পাগল, মাথাটা তো ঠিক নেই, তাই বাচ্চাটা দিয়ে দিয়েছে। সুস্থ হলে কি এমন কাণ্ড করতো রাশির সাথে? বেয়ান, পানি আর সুপুরি দেবেন না, আপনার কর্তার দাঁত নড়ছে। হিরণময়বাবু বিড়বিড় করে উঠলেন, এই ডাক্তার হচ্ছেটা কি? এসব বলে পাবলিক প্লেসে? এখনই বুড়ি খোঁটা দেবে আমাকে। মিনছে বুড়ো হচ্ছে, সেটাই তো বোঝে না বেয়াই। পারলে আবার একটা সতী নানে আমার। দেখলেন না অগ্নির বিয়ের সময় মুনেত্রার মাকে? ওই তো এই মিনসের এক্স। মা, কি হচ্ছে? বাবা আপনি খান তো। দাঁত বেরোলে দাঁত পড়বে, এতে আবার লজ্জা কি আছে? নাতনিরও দাঁত বেরোচ্ছে, দাদুর একটা পড়বে। তাই তো এই বুড়ি নিজেকে হেমা মালিনী ভাবছে। জাতি ছুড়ে টকা করে ফাটিয়ে দেবো তোমার। ভাবলেও অবাক লাগে। হ্যাঁ, এই পাত্র একদিন আমার পছন্দ হয়েছিল, একে বিয়ে করবো বলে নাকি আমি গোঁ ধরে বসেছিলাম, বিলেতের পাত্র ছেড়ে দিয়েছিলাম। আর সে কি ভারী লোকসান তো। রাশি মুখে আঁচল চাপা দিয়ে বলল, কাকু প্লিজ চুপ করো। এই আমারও তো বৌদির বোনকে। না থাক বাবা, রাক্ষসী বাড়িতে নেই তো, কি হয়েছে? জেল থেকে আমার কথা শুনে নেবার ক্ষমতা রাখে বোধহয়। লবঙ্গ রাশির কানে কানে বলল, কাকিমা, পুরোগুলার রস তো কম দেখছি না গো, দেখো কেমন চ্যামড়া হয়েছে। এই বিয়ে হয়ে গেছে না তোর? মুখের কি ভাষা এখন? হ্যাঁ, একদম বাজে কথা না লবঙ্গ। বিবেক খুব শান্ত ভদ্র ছেলে, ও এসব কিন্তু একদম পছন্দ করে না। রাশি দেখলো এসবের মধ্যেই বিবেক এলো। বিবেক রুমালে মুড়িয়ে আটখানা আংটি রাশিকে দিয়ে দিল। এগুলো গাড়িতে পড়েছিল, বসের আংটি সব, আপনি রেখে দিন ম্যাডাম। এত আন্টি, ও কখন পড়লো? রাশি দেখলো সাদা ঝকঝকে হীরের আংটিতে লাল কি লেগে। ভালো করে দেখে বুঝলো রক্ত।
রাশি ভয়ে ভয়ে বিবেককে জিজ্ঞাসা করলো, রক্ত কোথা থেকে এলো? রাত 12টা বেজে গেল, এখনো ফিরলে না যে? এসো, আমি অপেক্ষা করে বসে আছি তো। রাশির ভয়েস মেসেজটা শুনে ফোনটা পকেটে ভরে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো অগ্নিদেব। সত্যি দেরি হয়ে গেল, আজ ঘুম আসছে খুব। সেই সকালে বেরিয়ে এই ঘরে ফেরা, সারাটা দিন বসার সুযোগ হয়নি। অগ্নি অভির কেস শক্ত করতে আজকেও গিয়েছিল কোর্ট। ওকে ছাড়বে না অগ্নি। ওর স্ত্রীকে অপহরণ করে ওর সাদা জামাতে কালি দিয়েছে অভি। ওকে ফল ভুগতেই হবে। ওর ওই চোখে মুখে কালশিটেগুলো অগ্নির মনের ক্ষতকে প্রলেপ দেয়। সবাই ঘুমিয়ে পড়েছে, রাতুল আর রাধা এখনো পৌঁছয়নি। কাল সকাল পর্যন্ত পৌঁছে যাবে। ওদিকে খবর ভালো পেলে তবেই নিশ্চিন্ত হবে অগ্নি। বাবারে বাবা, অশান্তির শেষ নেই। এদিকে ক্যাবলাচরণ বিবেক আংটিগুলো গাড়ির ডেস্ক থেকে পেয়ে রাশিকে দিয়েছে। এবার গোয়েন্দাগি নিয়ে হাজারটা প্রশ্ন করবেন হয়তো, কারণ অগ্নি আংটি একদম পরে না, সেটা রাশি খুব ভালো করে জানে। ওসব আলমারিতে পড়ে থাকে, এমনকি বিয়ের আংটিও পরেনি অগ্নি। ওর একদম পছন্দ না আংটি জিনিসটা। তবে সেই মানুষটা আটকানা আংটি হঠাৎ পড়লে তো রাশি সন্দেহ করবেই। বাপরে, এখন জেরার মুখে পড়তে ইচ্ছা করছেও না অগ্নির। রাশি বই পড়ছে বসে বসে, কোলের মধ্যে ঢুকে আছে মেয়ে, ফিট করতে করতে ঘুমিয়ে পড়েছে। রাশি জানে কিছু কাণ্ড আগুনবাবু করেছেন, সেটা থোড়াই স্বীকার করবে সহজে। আচ্ছা ঠিক আছে, রাশিও জানে কি করতে হবে। দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না, তেমন ধৈর্য ছাড়া নারী হওয়া সম্ভব নয়। রাশি ধৈর্য রাখবে। সারাদিন খেটে ক্লান্ত হয়ে আসবে বাড়ি। এখন কিছু বলবে না রাশি, তবে পেট থেকে কথা বের করে ছাড়বে। অত সোজা না রাশির হাত থেকে বাঁচা। অগ্নি এমনিতেই রাগী মানুষ, দাম্ভিক মুডি মানুষটার মধ্যেকার ছেলে মানুষই আর অনন্য ভালোবাসা রাশি খুঁজে পেয়েছে। কিন্তু এটাও ও জানে, রেগে গিয়ে মানুষ খুন করতেও দুবার ভাববে না ওই লোকটা। লিনার গল্পটা মনে আছে রাশি, অগ্নিকে ঠকানো আর ওর মান সম্মানে দাগ ওর মোটেও সহ্য হয় না। এটা ওর অবসেশন, ওর পাগলামি, সেটা রাশি ভালোই জানে। লিনা অন্য পুরুষের সাথে শুধু মজা করতে বিছানায় গেছে শুনে সাথে সাথে অগ্নি নিজেকে সহ লিনার অ্যাক্সিডেন্ট করে ওকে মেরে ফেলতে দুবার ভাবেনি। এখন অভি রাশিকে তুলে নিয়ে গিয়েছিল। এখন অগ্নি অভির সাথে কি করতে পারে তার আন্দাজ রাশির ভালোই আছে। রাশির প্রতি ভালোবাসা যে অগ্নির পাগলামির পর্যায়ে চলে গেছে সেটাও জানে। ভালোও লাগে, আবার ভয়ও করে। ওই তো এসেছেন তিনি। একবার রাশিকে দেখলো অগ্নি, কোলে আঁচলের নিচে থেকে বেরিয়ে দুটো ছোট ছোট পা। অর্ণি মায়ের কোলে ঘুমাচ্ছে। খেয়ে শুতে পারো না? জেগে কেন? বলেছি তোমার লেট হবে। আর ফিরেও চেঞ্জ করতে করতে আমার তো একটু সময় লাগে। তাহলে জেনে বুঝে বাচ্চা কোলে বসে আছো কেন? ঠিক আছে, তুমি যাও না, ফ্রেশ হয়ে আসো। অগ্নি চলে গেল। এখন স্নান সেরে আসলে রাত 1টা বাজবে। লবঙ্গ বিবেকের আজ বৌভাত অনুষ্ঠান হয়েছে ব্যানার্জি বাড়িতে, পারিবারিকভাবে। তো আজ ওরা নিজেদের বাড়িতে আছে। রাশি খায়নি সবার সাথে, অগ্নির আর ওর খাবার নিয়ে এসে রেখে দিয়েছে। একসাথে খাবে ওরা। অন্যদিন লবঙ্গ খাবার রেডি করে, আজ রাশিকে করতে হবে। বইটাতে বুক মার্ক দিয়ে মেয়েকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিল রাশি। তারপর চলে গেল খাবার গরম করতে। মনে মনে রাগ হচ্ছে রাশির, এটা ভেবে যে কত চাপা হতে পারে একটা মানুষ। মানে বুঝতেই পারছে না রাশি কি হচ্ছে। এতগুলো আংটি পেরো বিবেকের কাছে, ওর বস নাকি সব পড়েছিল আংটিতে রক্ত লেগে। এদিকে তো অগ্নিরও শরীরে কাট নেই যে রক্ত লাগবে। কেমন স্বাভাবিক থাকার অভিনয় করছে লোকটা। ভাগ্য ভালো, স্বভাব চরিত্র ভালো। ভালো মানে দারুণ ভালো। না হলে কি করতো না করতো বাইরে রাশি জানতেও পারতো না কোনোদিন। অগ্নি ফ্রেশ হয়ে বেরিয়ে এলো ডিনার করতে। রাশি ওকে দেখলো একবার, মনে হচ্ছে বাইরে যাবে এমন পরিপাটি রেডি হয়ে এলো। বাবা পারেও বটে মানুষটা। দুনিয়া এদিক থেকে ওদিক হোক, অগ্নিদেব ব্যানার্জির ওসিডি যাবে না। ঘুমাতে যাবে তার জন্য এত সেজে বুঝে কাউকেই সে দেখেনি এমন করতে। খেতে বসলো অগ্নি, একটু চুপচাপ হয়ে আছে। রাশি খাবার বাড়তে বাড়তে নাকে একটা সুন্দর আফটার শেভের গন্ধ পেল। মন থেকে সব প্রশ্ন সরে যাচ্ছে। বুলবুল করে যেন একটা অন্য অনুভূতি এসে হানা দিচ্ছে মনের মধ্যে। চোখ বন্ধ হয়ে এলো রাশির আবেশে। অগ্নির পাশে বসে খেতে শুরু করলো রাশি। এত রাতে খেও না, শরীর খারাপ করবে। আর তোমার থেকে মেয়েটাও অসুস্থ হবে। বাবার জন্মদিন আর বিবেক লবঙ্গের বউ ভাত কেমন গেল আজকে? থাকলে না তখন জেনে কি করবে? কি করবো বলো, একা সামলাতে হয় সবকিছু। আজ বেলা 12টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত 3 বার তুমি বাইরে গেছো, কোনো আউটলেটে না, অন্য কোথাও। তা কোথায় যাবে তো? অগ্নি চামচ দিয়ে ভাপা সন্দেশ মুখে তুললো। কি মনে হয় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করতে যাই? ভালোই নজর রাখছো তো আমার উপর। বলি তোমার পোষায় টিকটিকিটা কে গো? ভাই তো নেই, তবে কি ম্যানেজার বাবু নাকি? খবর নিতে হয়। আর আমি না ও সমস্ত বাজে চিন্তা ভাবনা করি না। তুমি পাগলাটে একটু, এটা সত্যি, কিন্তু চরিত্রহীন তুমি না। অগ্নি মিষ্টির চামচ রাশির দিকে এগিয়ে দিল। অগ্নির হাত থেকে একটু মিষ্টি মুখে দিল রাশি। অগ্নি ওকে দেখছে মন দিয়ে। এই বাংলার তাঁতের বোনা শাড়ি আর কপালে লাল সিঁদুরের টিপ। রাশিকে সবসময় মনে হয় ক্যানভাস থেকে উঠে আসে যেন কোনো তিলোত্তমা। অগ্নির চোখে মুগ্ধতা খুঁজে পাচ্ছে রাশি। চুলগুলো মুখ থেকে সরিয়ে নিয়ে রাশি হাসলো একটু। বাবা তুমি ফাঁদে পড়ছো। এবার পেট থেকে সব কথা বের করে আনবে রাশি। বন্ধুরা, আজকের এই 12 নম্বর পর্বটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আপনাদের প্রতিক্রিয়া আমাদের নতুন পর্ব তৈরিতে অনেক অনুপ্রেরণা যোগায়। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে নিন।
আর অগ্নির এই লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা সবার আগে দেখতে আমাদের অডিও স্টোরি বাড়ি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আগামী পর্বে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন আপনার প্রিয় অডিও স্টোরি চ্যানেলে। ধন্যবাদ।